শুরু স্টার্ট করে করে দিন। দিয়ে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত শেষ মুহূর্তে অনেকের যে একটা শেষ মুহূর্তে যে অনেকের আশা থাকে যে আমাদের এই মুহূর্তে যে আমরা কি করব, একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয় থাকে। যদিও আপনাদের যে পরীক্ষার ঠিক 2 মাস আগে এই মুহূর্ত আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের যে প্রোগ্রাম, যে সাবজেক্ট চয়েস ক্যারিয়ার গাইডলাইন, মাদার অর সাব স্পেশালিটি, তো অলরেডি আপনারা জানুয়ারি থেকেই আমাদের সাথে পথ চলা শুরু করেছেন সামনে জুলাই 25কে টার্গেট করে। যে লক্ষ্যে আপনারা আপনাদের একজন দক্ষ শিশু বিশেষজ্ঞ হওয়ার লক্ষ্যে আপনাদের পথ চলা শুরু করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আপনাদের আহ বলা যায় যে ফর্ম ফিল আপ রিলেটেড একটা আলাদা চিন্তা কাজ করে। তো আজকে আমরা সেটার পরিপ্রেক্ষিতে যে সেশনটা করা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস মাদার অর সাব স্পেশালিটি ক্যারিয়ার যে গাইডলাইন, কারণ অলরেডি আমাদের হাউ টু রেজিস্টার প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে। আর আমি বেশি সময় নিব না, কারণ আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের সামনে এমন দুজন গেস্ট হিসেবে আছেন যারা তাদের মূল্যবান সময় থেকে আপনাদের যে জায়গাতে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে থাকে, যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে থাকে, আহ সেইটা ক্লিয়ার করার জন্যই আজকে আমাদের এই সেশনে গেস্ট হিসাবে আছেন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমি আহ, সময় নিব না, পরবর্তীতে আপনাদের সাথে থাকবো। তবে এই মুহূর্তে আমি আমাদের প্রধান গেস্ট ডক্টর আবু তাহলা স্যার, আহ, স্যার স্যার ইন্ডিয়া থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই প্রোগ্রামে। তো আহ, আমি স্যার স্যার সম্পর্কে কিছু বলে নেই, কারণ স্যার আমাদের জেনেসিস পেডিয়াট্রিক্স টিম জেনেসিস এর ফুল সুপারভাইজ ডিরেক্টর। এছাড়া স্যার এমবিবিএস এফসিপিএস পেডিয়াট্রিক্স রেজিস্ট্রার হিসাবে পেডিয়াট্রিক কার্ডিয়াক আইসিইউ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করব আহ, আহ, আজকের এই প্রোগ্রামটা শুরু করার আগে, তবে আমি এই মুহূর্তে আহ, আমাদের প্রোগ্রামে স্পিকার হিসেবে আছেন ডক্টর আবু জার গিফারি। আমি ডক্টর আবু জার গিফারি ভাইকে আমাদের এই প্রোগ্রামের শুরুতেই কিছু কথা বলার জন্য। ডক্টর আবু জার গিফারি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম ভাই, আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আপনি এই যে স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। ওকে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আর কি শুরুতেই কয়েকটা কথা একটু বলে নিই। আপনারা সবাই জানেন যে আপনাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগে একটা সময় ছিল যখন মাদার থেকে সাব স্পেশালিটিতে সুইচ করা যেত। বিশেষ করে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমরা হচ্ছে মিড টার্ম পাস করার পরে সুইচ করার একটা অপশন ছিল। কিন্তু আসলে এখন আর সেই অপশনটা নাই। অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিবেন, যে সাবজেক্টে পরীক্ষা দিবেন, তো সেই সাবজেক্টেই কিন্তু আপনাকে একদম 5 বছর কমপ্লিট করতে হবে। অর্থাৎ সুইচ করার কিন্তু কোনো সুযোগ নেই। তো এখানে একটা জটিলতা হচ্ছে, আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া জেনারেল পেডিয়াট্রিক্স আর ব্রাঞ্চ আছে 8টা, প্রত্যেকটার প্রিপারেশন তো একই রকম, তাহলে আমি তাহলে যে কোনো একটাতে পরীক্ষা দিলেই হয়। তো এইটা আপনি এখন ভাবছেন যে যে কোনো একটাতে পরীক্ষা দিলেই হয়, কিন্তু আসলে বাস্তবতা একটু ভিন্ন। অর্থাৎ পরবর্তীতে সাবজেক্ট চয়েস নিয়ে আসলে খুব বেশি ডাইলেমা কাজ করে। যদিও সবকিছুরই প্রিপারেশন সেম, তবুও আপনাকে লং টার্ম চিন্তা করে, অর্থাৎ আপনি কিরকম মানুষ, আপনি কিরকম ফিউচার পছন্দ করেন, আপনি বিসিএস নন বিসিএস, প্রমোশন, প্রাইভেট গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক ইন্টারভেনশন, মানে আপনাদের চাওয়া পাওয়া অনুযায়ী আমাদের এক একজন সাবজেক্ট, এক একজন মানুষের কাছে এক একটা সাবজেক্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কোন সাবজেক্টে যাবেন এটা আপনার উপরেই ডিপেন্ড করবে। আমরা আমাদের আপনাদের এই ডিসিশন নেওয়াটা যেন তুলনামূলক ইজি হয়, এজন্য কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামে আজকে গেস্ট হিসেবে আমরা বিনীতভাবে আহ, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গেস্ট হিসেবে আমাদের আবু তালহা স্যার আছেন, ইন্ডিয়া থেকে জয়েন করেছেন আমাদের রিকোয়েস্টে। এছাড়াও আমাদের ডাক্তার আবিদুজ্জামান স্যার আছেন। স্যারও অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে জয়েন করেছেন শুধুমাত্র আপনাদের এই যে ডিসিশন মেক করার জন্য। আপনারা যে একটা ইনডিসিশনের ভিতরে ভুগছেন যে আমি জেনারেল পেডিয়াট্রিক্স, এখন আপনার কাছে বিভিন্ন ভাবে মনে হতে পারে যে আপনি জেনারেল পেডিয়াট্রিক্স আপনার জন্য ভালো হবে, কিন্তু হয়তো একসময় যে এই জিনিসটা তখন মনে হতে পারে যে আমাদের প্রিপারেশন একই ছিল, আমি তো এই জিনিসটা জানতাম না, এই জন্য আমার তো মনে হয় নিউরাটোলজি এখন ভালো লাগে। কিন্তু আপনারা তখন কিছু করার থাকবে না, তাই না? তো এই জন্য আর কি, প্রিপারেশন যদিও সেম, তবে লং টার্ম চিন্তা করে আপনাকে এখনই ডিসিশন নিতে হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সব সাবজেক্টের ফিল্ড কিন্তু একই রকম না। তো এই জন্য আমি খুব বেশি কথা বাড়াবো না। আমাদের
সম্মানিত গেস্টরা আছেন, তারা আপনাদেরকে ডিরেকশন দিবেন। এছাড়াও স্যারদের ডিরেকশন ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারে চলে আসবে। এছাড়াও আপনাদের স্পেসিফিক ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে। আপনার সমস্যা সবার থেকে ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনার স্পেসিফিক সমস্যা সমাধানের আহ, জন্য আপনি অবশ্যই আমাদের চ্যাট বক্সে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের চ্যাট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। লাস্টে আমাদের স্যাররা আপনার আপনার প্রবলেম অনুযায়ী, আপনার মানে জীবন অনুযায়ী আপনাকে ডিরেকশন দিবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্যারেরা আপনাকে পরামর্শই দিবেন, ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে আর কি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রোগ্রামটা এনজয় করুন, আমাদের স্যারদের কথা শুনুন। জি, শাহেদ ভাই। ধন্যবাদ ডক্টর আবুজার গিফারি ভাইকে। ভাইয়া কিছু জিনিস আপনাদের সামনে অলরেডি ক্লিয়ার করেছেন, তবে এই মুহূর্তে একটা জিনিস, আজকের এই যে প্রোগ্রামটা সাজানো হয়েছে, এখানে আপনাদের যে চিন্তাধারা আছে সেখানে আপনাদেরকে গাইড করার জন্য আমাদের পক্ষ থেকে, প্লাস আমাদের আজকে যে সম্মানিত দুজন স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তারা আপনাকে পরামর্শ দিবে। দিন শেষে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আপনার যে পরবর্তী কার্যক্রম সেটার জন্য আপনার পথ চলা শুরু করতে হবে, কারণ আমাদের হাতে খুবই কম সময় আছে। তো আমি সময় নিব না, অলরেডি স্যাররা আমাদের সামনে উপস্থিত আছেন। তো আমি প্রথমে ডক্টর আবু তালহা স্যারকে রিকোয়েস্ট করব যে আমাদের পেডিয়াট্রিক্স সাবজেক্টে কিছু বিষয় থাকে, কারণ আমরা প্রথমত একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পেডিয়াট্রিক্স এ পার্ট ওয়ান করব, একজন দক্ষ শিশু বিশেষজ্ঞ হিসাবে এই সাবজেক্টে কাজ করব। দেন অনেকেই আছি আমরা যারা জেনারেল পেডিয়াট্রিক্স এর বাইরে এখানে যে আরো কিছু ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ গুলো সম্পর্কে অনেকেরই কাছেই অজানা আছে। তো আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যারের পক্ষ থেকে আমাদের যে কিছু পেডিয়াট্রিক্স এর সাব স্পেশালিটি কিছু ব্রাঞ্চ আছে, লাইক পেডিয়াট্রিক নিউনেটোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, এছাড়া পেডিয়াট্রিক পালমোনোলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এই ওভারঅল স্যার যদি আমাদেরকে কিছু তার মূল্যবান পরামর্শ দেন, কিছু অ্যাডভাইস করেন, যেটা আহ, আপনাদের সবার জন্য হয়তোবা কাজে লাগবে। ডক্টর আবু তালহা স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাকে কি ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? জি স্যার, আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ শাহিদ এবং ডক্টর গিফারি, এবং আরো ধন্যবাদ যে মোটামুটি প্রায় 64 জন, মোর দেন 60 ডক্টর আজকে জয়েন করেছে। সবাইকে ধন্যবাদ। তাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, আমি বলতে পারি যে আজকে যারা জয়েন করেছে তারা সবাই ভবিষ্যতের পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ। সেটা জেনারেল পেডিয়াট্রিক্স হোক অথবা পেডিয়াট্রিক্স এর যে কোনো ব্রাঞ্চ হোক, তারা ভবিষ্যতের শিশু বিশেষজ্ঞ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এক সময় আমরা যখন ঢাকায় এসেছিলাম, আমি ব্যক্তিগতভাবে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে যখন আমি ঢাকায় এসেছিলাম, তখন আসলে ঢাকায় প্রথমে এসে সিনিয়র ভাইদের সাথে পরামর্শ করে, ফার্স্টলি ইন্টার্নির সময় ভালো লাগতো যে পেডিয়াট্রিক্স একটু একটু করে ভালো লাগতো, বাট ইন্টার্নির সময় কনফিউশনে ছিলাম যে আসলে পেডিয়াট্রিক্স পড়বো না অন্য সাবজেক্ট পড়বো, মেডিসিন পড়বো না সার্জারি পড়বো। তো আলটিমেটলি ইন্টার্নি শেষের দিকে একটা ডিসিশন নিয়ে আসি ঢাকায়, যে আমি মেডিসিন অথবা পেডিয়াট্রিক্সে পড়বো, সার্জারিতে পড়বো না। আফটার দ্যাট ঢাকায় যখন আসলাম, আসার পরে সিনিয়র ভাইদের সাথে আলোচনা করলাম, স্পেশালি যারা পেডিয়াট্রিক্সে পড়ে, ক্যারিয়ার করতেছে, তাদের সাথে আলোচনা করলাম। করার পরে আমাদের সময় আসলে ব্রাঞ্চ অনেক ছিল। আমি 2013-14 সালের কথা বলতেছি, 2013 সালে ব্রাঞ্চ অনেক ছিল, বাট তখন ব্রাঞ্চের যুগটা অত ভালো ছিল না। ব্রাঞ্চের ব্যাপারে আমাদের সিনিয়র আমাদেরকে অত বেশি ভালো পরামর্শ দিতে পারে নাই। তো আমরা জেনারেল পেডিয়াট্রিক্সেই ক্যারিয়ার করেছি। ক্যারিয়ার মানে এখনো আমরা পেডিয়াট্রিক্স এর স্টুডেন্ট হিসেবে আছি, আমরা নিজেকে সবসময় আমরা একটা স্টুডেন্ট হিসেবেই চিন্তা করি। তো আমি যেটা বলবো যে আপনারা যারা পেডিয়াট্রিক্স এ ক্যারিয়ার করার জন্য চিন্তা করেছেন, তাদেরকে আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদেরকে আমরা কংগ্রাচুলেট করতেছি যে আজ হোক কাল হোক আপনি একদিন পেডিয়াট্রিশিয়ান হবেন, আমি আশা রাখতেছি। সো বর্তমান সময় আসলে দেখেন, আপনি যখন যে কোনো একটা সাবজেক্ট চুজ করবেন, তখন আপনাকে কয়েকটা বিষয় চিন্তা করতে হবে। পেডিয়াট্রিক্স, আমি মনে করি যে পেডিয়াট্রিক্স একটা ইমার্জেন্সি সাবজেক্ট। কেন ইমার্জেন্সি সাবজেক্ট? পেডিয়াট্রিক্স অন্য সাবজেক্টে যেরকম ধরেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আছে, পেডিয়াট্রিক্সও কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আছে, বাট অ্যাপার্ট ফ্রম দিস পেডিয়াট্রিক্স টোটালি ইমার্জেন্সি সাবজেক্ট।
কারণ পেডিয়াট্রিক্সে একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা বড় মানুষ অসুস্থ হলে সে একা একা হাসপাতালে যায়, বাট একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন পুরো পরিবার মিলে হসপিটালে চলে যায়, ডাক্তারের চেম্বারে চলে যায় বাচ্চাকে দেখানোর জন্য। বাচ্চাকে ম্যানেজ করার পাশাপাশি এখানে বাচ্চার বাবা মা এবং আত্মীয় স্বজনকে অনেক বেশি পরিমাণে এবং ভালো করে ম্যানেজ করতে হয়। সো পেডিয়াট্রিক্স একটা ইমার্জেন্সি সাবজেক্ট। সো পেডিয়াট্রিক্স আপনি যে ব্রাঞ্চে যান সেটা একটা ইমার্জেন্সি সাবজেক্ট। ভয় পাওয়ার কিছু নেই। 5 বছর এমবিবিএস পাশ করেছি, ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, দেন আমরা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিচ্ছি, ফলে পেডিয়াট্রিক্স আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা পেডিয়াট্রিক্স জেনারেল পেডিয়াট্রিক্সে পড়বো নাকি ব্রাঞ্চে পড়বো। এটা নিয়ে আসলে প্রচুর ডিবেট আছে, এটা নিয়ে অনেক কথা আছে। তবে আহ, আমি বর্তমান সময়ে, যেহেতু আমাদের কোর্স 5 বছর, যেহেতু আমাদের বর্তমান সময়ে কোর্স হচ্ছে 5 বছর, তো 5 বছর কিন্তু এটা একটা এমবিবিএস পাশ করার পরে 5 বছর এটা একটা লম্বা টাইম। কারণ আপনি দেখেন ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আপনার পার্ট 1 অথবা রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য আপনাকে 1 বছর গ্যাপ দিতে হচ্ছে, অ্যাটলিস্ট প্রিপারেশনের জন্য আমি যেটা বলবো। তারপরে আপনি চান্স পাচ্ছেন, এরপরে আপনাকে 5 বছর ট্রেনিং এবং পরীক্ষা দিতে হবে। সো এটা কিন্তু একটা লম্বা সময়। তাই আমি বলবো যে যদি কারো চিন্তা ভাবনা থাকে, আমি 5 বছর যেহেতু ধরেন আমি নিউনাটোলজি পড়বো অথবা পেডিয়াট্রিক নেফ্রোলজি পড়বো, সবকিছু পড়বো, সেক্ষেত্রে আমি ফার্স্টলি ব্রাঞ্চকে প্রিফার করব। আপনি দেখেন আমি আজকে আসছি এখানে, আমার ফ্রেন্ড, মেডিকেল কলেজ ফ্রেন্ড, একই ব্লকে থাকতাম, ডক্টর আবিদুজ্জামান আছেন। সে এমসিপিএস, ডিসিএস, এফসিপিএস সবকিছুই করেছে, করে সে আবার কিন্তু এখন পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এফসিপিএস করার জন্য ট্রেনিং করতেছে। আমি পেডিয়াট্রিক্সে এফসিপিএস পাশ করে আমি এখন আবার পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কিন্তু আমি আবার এফসিপিএস করার জন্য ট্রেনিং করতেছি। আহ তাহলে দেখেন আমাদের পথটা কিন্তু চলতে হচ্ছে প্রায় 8 থেকে 9 বছর লাগতেছে। বাট আপনারা যদি আগে থেকে ব্রাঞ্চে চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পথটা কিন্তু 5 বছর অথবা 6 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্য আমার পরামর্শ থাকবে, কেউ যদি আগ্রহী হন যে আমি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবো, জেনারেল পেডিয়াট্রিক্স ওকে, কোনো সমস্যা নাই, বাট জেনারেল পেডিয়াট্রিক্স একটু বাইরে চিন্তা করা। বাইরে চিন্তা করা মানে পেডিয়াট্রিক্স এর সেই ব্রাঞ্চগুলো যে ব্রাঞ্চগুলোতে একটু ইন্টারভেনশন রয়েছে। সো মোস্ট অফ দ্য ইন্টারভেনশন নিওনাটোলজিতে, কারণ আপনাকে এখানে ভেন্টিলেটর ম্যানেজমেন্ট, বিভিন্ন বাচ্চাদের লাইন্স, শুধুমাত্র লাইন্স না, বাংলাদেশের বাইরে নিওনাটোলজি এত 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 বেশি ইমপ্রুভড। আর আপনি যেহেতু আজ থেকে 5 বছর পরে নিওনাটোলজিস্ট হিসেবে বের হবেন, সেই অ্যাডভান্স জিনিসগুলো কিন্তু আপনি পাবেন, অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসোনোগ্রাফি, পয়েন্ট অফ কেয়ার ইকো করে আম, একটা বাচ্চাকে এনআইসিইউ তে ম্যানেজ করা, তার কনজেনিটাল হার্ট ডিজিজ ডিটেক্ট করে কার্ডিওলজিস্টের কাছে রেফার করা। অনেক সময় কিছু কিছু ইন্টারভেনশন নিওনাটোলজিস্টরাই করে। আপনি লাং আল্ট্রাসাউন্ড করে বাচ্চার লাংস এর অবস্থা কি রকম সেটা আপনি ডিটেক্ট করতেছেন। আহ, এটা কিন্তু নিওনাটোলজি। প্লাস আপনি আর্টারিয়াল লাইন করতেছেন, আপনি সেন্ট্রাল লাইন করবেন, ভেন্টিলেটর ম্যানেজ করবেন, সবকিছু মিলে আমি বলবো যে নিওনাটোলজি ইজ এ ভেরি গুড চয়েস। আহ কারণ এখানে ইন্টারভেনশন রয়েছে। আবার ধরেন পেডিয়াট্রিক নেফ্রোলজি, সেটাও একটা ভালো সাবজেক্ট, এখানেও কিছু ইন্টারভেনশন রয়েছে। ডায়ালাইসিস অলরেডি বিএসএমইউ তে শুরু হয়ে গেছে, শিশু হাসপাতালে শুরু হয়েছে। শিশু হাসপাতালে পেডিয়াট্রিক নেফ্রোলজির পাশাপাশি পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি আলাদা একটা আইসিইউ রয়েছে। সো আর আপনি ইজিলি ডায়ালাইসিস, রেনাল রিপ্লেসমেন্ট এগুলো সবকিছু করতে পারবেন। সো আমি যেটা বলবো যে পেডিয়াট্রিক নেফ্রোলজি এটাও একটা ভালো চয়েস। এরপরে যদি আপনি যান সেটা হচ্ছে পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি। আমি ডেফিনেটলি পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি আমি খারাপ বলবো না, বাট পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি তুলনামূলকভাবে নিউনাটোলজি নেফ্রোলজি চাইতে আপনার ইন্টারভেনশন কম আছে। বাট সুবিধা হচ্ছে এটা একেবারেই নতুন সাবজেক্ট এবং এই সাবজেক্টে এখনো স্যাচুরেটেড হয়নি। যেরকম ধরেন নিউনাটোলজি আজ থেকে 5 বছর পরে হয়তো অনেক লোক বের হয়ে যাবে, কারণ এই 5 বছরে, প্লাস নেফ্রোলজিতে অনেক বের হয়ে যাবে। বাট এন্ডোক্রাইনোলজিতে হাতে গোনা 2 থেকে 1 জন এফসিপিএস কোর্সে আছে। ফলে এখানে ভবিষ্যতে লিডিং দেওয়ার জন্য যথেষ্ট আহ সুযোগ আছে। এরপরে আমি যে সাবজেক্টে ক্যারিয়ার করতেছি পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এটা একবারে টোটালি নতুন সাবজেক্ট বাংলাদেশে। এই সাবজেক্টটা তো এখন পর্যন্ত খুব বেশি লোকজন নাই, 3 থেকে 4 জন আমাদের বড় বড় স্যারেরা আছে। আর আমরা চেষ্টা করতেছি এই সাবজেক্টে ক্যারিয়ার করার। পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আপনার ধরেন ভেন্টিলেটর ম্যানেজমেন্ট, আর্টারি লাইন করা, সিভি লাইন করা,
শুধু তাই না, এখানে আপনি নিজে কিন্তু অ্যাজ এ ইন্টেন্সিভিস্ট হিসেবে ডায়ালাইসিস করতে পারবেন, অ্যাজ এ ইন্টেন্সিভিস্ট হিসেবে আপনি কিন্তু উম, ওটা কি বলে ব্রঙ্কোস্কোপি করতে পারবেন, এগুলো সবকিছুই করতে পারবেন। আর পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসোনোগ্রাফি, লাং আল্ট্রাসোনোগ্রাফি এগুলো তো করতে পারবেন। তবে সুবিধা হচ্ছে এই উন্নত ট্রেনিং সিস্টেম গুলো বাংলাদেশে এখনো ডেভেলপ করে নাই। বাংলাদেশে এখনো পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনটা এখনো সেই আগেকার আমলেই চলতেছে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এখনো অ্যাডাপ্ট করতে পারে নাই। আশা করতেছি আপনি যখন 5 বছর পরে স্পেশালিস্ট হবেন ততদিনে বাংলাদেশের সাবজেক্ট গুলো আপনার ডেভেলপ করবে। সেকেন্ড অপশন, আপনি যখন ক্যারিয়ার চুজ করবেন তখন আপনাকে আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে আপনি এখন প্রাইভেট ক্যান্ডিডেট, মানে প্রাইভেট অর্থাৎ আপনি গভর্নমেন্ট জব করতেছেন না, আর একজন হচ্ছে গভর্নমেন্ট জব করতেছে। তো গভর্নমেন্ট জব যারা করেন তাদের ক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষ্য রাখতে হয় যে কোন সাবজেক্টে প্রমোশনটা আগে হবে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। যারা অলরেডি গভর্নমেন্ট জবে আছেন অথবা পরবর্তীকালে গভর্নমেন্ট জবে ঢুকবেন তাদের ক্ষেত্রে আপনাকে এটা একটু চিন্তা করতে হবে যে আমার কোন সাবজেক্টে প্রমোশন খুব তাড়াতাড়ি হবে। যেরকম ধরেন পেডিয়াট্রিক্সে যারা এফসিপিএস পাস করেছে তারা এখন পর্যন্ত আহ আপনার প্রমোশন, তাদের বিসিএস অনেক পিছনে পড়ে আছে। কিন্তু এর মধ্যে 33তম বিসিএস থেকেই পেডিয়াট্রিক নেফ্রোলজিতে সে অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। 31তম বিসিএস এ পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি সে অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। বাট সম্ভবত 28তম বিসিএস এর জেনারেল পেডিয়াট্রিক্স এখন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে না। সো আপনাকে এটাও চিন্তা করতে হবে, আপনি যদি জেনারেল পেডিয়াট্রিক্সে যান বাট আপনি গভর্নমেন্ট জবে ভবিষ্যতে ঢুকবেন অথবা বর্তমানে আছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন কেন্দ্রিক পরবর্তীকালে কিছুটা হতাশা কাজ করতে পারে। কিন্তু আপনি যদি ব্রাঞ্চ যেরকম ধরেন পেডিয়াট্রিক হেমাটোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক কার্ডি আপনার নিউনাটোলজি, এই সাবজেক্ট গুলো যদি চুজ করেন গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে তাহলে সেক্ষেত্রে পেডিয়াট্রিক্স এর এই ব্রাঞ্চ গুলোতে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা অনেক দ্রুত। কারণ এই জায়গাগুলোতে লোকজন কম এবং এই জায়গাগুলোর বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের ক্যান্ডিডেট রয়েছে। এখন আসেন যারা গভর্নমেন্ট না, নন গভর্নমেন্ট হিসেবে কাজ করতে চান, আমি বলবো যে তাদের জন্য অবারিত সুযোগ। আহ কারণ ঢাকা শহরে প্রাইভেট মেডিকেল কলেজের পাশাপাশি একটা ভালো দিক হচ্ছে কিছু কর্পোরেট হসপিটাল তৈরি হয়েছে, যে কর্পোরেট হসপিটালগুলোতে একজন প্রাইভেট ক্যান্ডিডেটের ভালো সুযোগ রয়েছে। এবং কর্পোরেট হসপিটালগুলোতে অ্যাট্রাকটিভ স্যালারি, এবং আমি বলবো যে আরো কিছু কর্পোরেট হসপিটাল তৈরি হচ্ছে। আবার ধরেন আমরা শুনতে পাচ্তেছি যে বিভিন্ন দেশের সাথে কোলাবোরেট করে চীন, থাইল্যান্ড, মিডল ইস্ট আহ, এবং বাংলাদেশের বাইরে কিছু উদ্যোক্তারা তাদের যে দেশে আছে সেখান থেকে আহ, তাদের সাথে কোলাবোরেট করে বাংলাদেশের সাথে কিছু কিছু হয়তো কর্পোরেট হসপিটাল তৈরি করবে। সেক্ষেত্রে যারা প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে থাকবেন তাদের একটা অবারিত সুযোগ আছে। বাট সেক্ষেত্রে আমি যে বলবো যে জেনারেল পেডিয়াট্রিক্স ঢাকা শহরে যদি কেউ জেনারেল পেডিয়াট্রিক্স পড়ে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে থাকতে চান তাহলে আম, আপনার লাইফ পেডিয়াট্রিক্সে পড়ে খুব ভালো স্মুথলি যাবে। বাট আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। বাট আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পেডিয়াট্রিক্স পড়ে আপনি যদি চিন্তা করেন যে না, আপনি ঢাকা শহরের এই জ্যাম, জঞ্জাল, ধুলাবালি, এইরকম দূষিত পরিবেশে থাকবে না, আপনি রাজশাহী, সিলেট, খুলনা অথবা ধরেন কোন একটা বিভাগীয় শহর অথবা পুরাতন শহরে চলে যাবেন মুক্ত বাতাসে, তাহলে আপনি সেখানে খুব রাজার হালে খুব ভালোভাবে লাইফ লিড করতে পারবেন। বাট ঢাকা শহরে জেনারেল পেডিয়াট্রিক্স যদি কেউ পড়তে চান তাহলে জেনারেল পেডিয়াট্রিক্স এর পরে আপনাকে হয়তো ব্রাঞ্চের দিকেও একটু ঝুঁকতে হতে পারে। লাস্ট অফ অল আমি শেষ করব কারণ আবিদ অলরেডি জয়েন করেছে। লাস্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পেডিয়াট্রিক্স পড়ার সময়, যেহেতু এটা একটা ইমার্জেন্সি সাবজেক্ট, ফর দ্যাট আপনাকে একটু আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। মেডিসিন, সার্জারি, গাইনিতে এক সময় ছিল, এখন আর নেই। যে ধরেন আমরা প্রতিদিন সকাল 8টার আগে আপনি দেখেন, আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনি যদি কবরেও থাকেন, ওখানে যদি একই কবরের মধ্যে 4জন পেডিয়াট্রিশিয়ানকে কবর দেওয়া হয়,
তাহলে পরের দিন তারা এই চারজন মিলে একটা মর্নিং সেশন শুরু করে দেবে। ওকে, আজকে মর্নিং সেশন আমরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি। সো পেডিয়াট্রিক্স আপনি যে জায়গাতেই ট্রেনিং করেন সেখানেই আপনার প্রতিদিন সকাল 8টা থেকে ডেফিনেটলি মর্নিং সেশন শুরু হবে। অথচ মেডিসিনে হয়তো প্রত্যেক ডিপার্টমেন্টের একটা সপ্তাহে 2 থেকে 3 দিন শিডিউল থাকে, 2 থেকে 3 দিন একটু রিল্যাক্স থাকলেও থাকতে পারে। আবার মেডিসিনে আমাদের সময় ফ্রেন্ডরা যেটা করতো যে হয়তো সিএ অথবা আইএমওর সাথে কথা বলে, রেজিস্ট্রারের সাথে কথা বলে 6 দিনের মধ্যে তার প্রাইভেট ক্যান্ডিডেট স্পেশালি নিজের সার্ভাইভ করার জন্য একদিন হয়তো ছুটি নিত, আর হয়তো 5 দিন যেত। বাট পেডিট্রিক্সে কিন্তু এই অপশন নাই, নাই বললেই চলে। আমি বলবো যে 95 to 96% এই অপশন নাই। 3 থেকে 4% যদি কেউ বেশি ভাগ্যবান হন তাহলে তার ক্ষেত্রে হয়তো থাকতে পারে। ফলে আপনারা যারা পেডিট্রিক্সে ক্যারিয়ার করবেন তাদের কিন্তু নিয়মিত হসপিটালে যেতে হবে, এবং হসপিটালে যেতে হবে সেটা 8টার আগে। কারণ ওই যে আমি একটা কথা বলছি যে চারজন পেডিট্রিশিয়ান যদি একটা কবরের মধ্যে থাকে তাহলে পরের দিন তারা মর্নিং সেশন শুরু করে দেবে সকাল 8টা থেকে, কেস ডিসকাশন শুরু করে দেবে। ওকে, ফর দ্যাট আপনাকে এই ডেডিকেশনটা রাখতে হবে। আর ডেফিনেটলি আপনাকে যেটা বলবো, আহ, একজন জিজ্ঞেস করেছেন যে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে ক্রিটিক্যাল কেয়ার, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কেমন হবে। আমি বলবো ডেফিনেটলি এটা গুড চয়েস, বিকজ পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন গভর্নমেন্টে তো এখনো ডেভেলপ করে নাই। যা ডেভেলপ করবে আগামী 3 থেকে 4 বছর 5 বছর সেটা প্রাইভেটেই ডেভেলপ করবে। আর প্রাইভেটে যে লজিস্টিক সাপোর্ট আপনি ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের জন্য পাবেন গভর্নমেন্টে আসলে এত বেশি পাবেন না। ফলে কেউ যদি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ক্যারিয়ার করতে চান ডেফিনেটলি তিনি ভালো করবেন। সো লাস্ট কথা যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু পেডিয়াট্রিক্স এর ট্রেনিং শিডিউলটা একটু কঠোর, আমি কঠোর বলবো না, পেডিয়াট্রিক্স এর ট্রেনিং শিডিউলটা একটু নিয়মানুবর্তিতা মেনে চলে। ফলে ফ্যামিলিতে আপনার যদি বেটার হয়, আপনার ফ্যামিলিতে স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদেরকে আমি বলবো যে আপনার ফ্যামিলিতে আপনার বাবু অথবা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো যদি কেউ থাকে তাহলে আপনার ক্যারিয়ারটা স্মুথ হবে। সাপোর্ট দেওয়ার কেউ যদি না থাকে তাহলে যে আপনার ক্যারিয়ারটা স্মুথ হবে না তা না, হয়তো আপনার ক্যারিয়ারটা খুব ভালোভাবেই হবে, একটু আপনাকে বেশি কষ্ট অথবা স্ট্রাগল করতে হবে। বাট আপনার যদি ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে, সেটা আপনার শাশুড়ি হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার শাশুড়ির কোনো রিলেটিভস হতে পারে, আপনার বাবা মা হতে পারে, তাহলে আপনার ক্যারিয়ারটা যে কলিগের এই সাপোর্ট গুলো নাই তার চাইতে অনেক বেশি স্মুথ হবে। সো আমার মনে হয় যে কিছু কথাবার্তা হলো, এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাদের সাথে লাইনে আছি, তখন আলোচনা হবে। ওকে, পেডিয়াট্রিক নিউরোলজি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে কেমন হবে আমি এটা বলেই শেষ করতেছি। ডেফিনেটলি ভালো, কারণ পেডিয়াট্রিক নিউরোলজিতে কিছু ইন্টারভেনশন রয়েছে। ইন্টারভেনশনের মধ্যে আপনার যেটা হয়েছে যে আপনার ইইজি আছে, প্লাস ইইজির পাশাপাশি আপনি ব্রেন আল্ট্রাসাউন্ড করবেন। কিছু ইন্টারভেনশন বাইরের দেশে হয়, বাংলাদেশে হয়তো চলে আসবে। সো ফর দ্যাট আপনি নিউরোলজি ইজ আ ভেরি গুড চয়েস, অবশ্যই করতে পারবেন। আর গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজি ডেফিনেটলি, গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজি ভেরি গুড। লর্ডস অফ ইন্টারভেনশন, লর্ডস অফ ইন্টারভেনশন ট্রেনিং সুযোগ আছে, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিএসসি মৌতে আছে। আর নিউনাটোলজি অথবা নেফ্রোলজি কোনটাকে চুজ করবেন এফসিপিএস হিসেবে? আমি ডেফিনেটলি আপনাকে বলবো মানে আমার পছন্দ নিউনাটোলজি। নেফ্রোলজি ভালো সাবজেক্ট, বাট নিউনাটোলজি এবং নেফ্রোলজির মধ্যে যদি দুইটার মধ্যে একটা নিতে বলেন আমি নিউনাটোলজি দেবো। হ্যাঁ, কেউ যদি ডিসিএস করে আম, আপনার সিসিএম করতে চান ডেফিনেটলি সেটা ভালো হবে, তো না, কোনো সমস্যা নাই। আর পেডিয়াট্রিক কার্ডিওলজি সম্পর্কে একজন জানতে চাইছেন, যদিও আমি কার্ডিয়াক হসপিটালে কাজ করি, বাট আমাদের ফিউচার কার্ডিওলজিস্ট ডক্টর আবিদ আমার ফ্রেন্ড আছেন, সে এই বিষয়ে আরো ডিটেল বলবে। সো আমার মনে হয় যে আমরা পরবর্তী ডিসকাশন গুলো করব, আমরা লাইনে আছি। এখন আমার মনে হয় যে আবিদ তার বিভিন্ন সাবজেক্ট গুলো নিয়ে বলুক। আমি শেষ করছি এখানে। ধন্যবাদ। আম, ধন্যবাদ ডক্টর আবু তালহা স্যারকে। স্যার অলরেডি আমাদের অনেকগুলো বিষয় আছে যে সাব ডিভিশন নিয়ে আলোচনা করেছেন। তবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে
আমরা কিন্তু জানি পেডিয়াট্রিক একটা ইমার্জেন্সি সাবজেক্ট, কিন্তু তারপরেও এখানে আমাদের ভালো লাগা আর যেই জায়গা থেকে আপনারা একজন দক্ষ শিশু বিশেষজ্ঞ হিসেবে ফিউচারে সেটা করবেন আর কি। তো এই মুহূর্তে সবচেয়ে অনেকেরই অনেক কোশ্চেন আছে যে আইদার গভর্নমেন্ট অর প্রাইভেট, যেটা স্যার অনেকবারই অ্যান্সার দিয়েছেন। হয়তোবা অনেকেই প্রোগ্রামের মাঝে যুক্ত হয়েছেন যার কারণে রিপিটেডলি কোশ্চেন করতেছেন। আশা করি তারপরেও আমি জানি যে স্যারের আলোচনা পাশাপাশি অলরেডি আমাদের সামনে যুক্ত হয়েছেন। স্যার অলরেডি পরিচয় দিয়েছেন, আমাদের মাঝে রেসপেক্টেড ডক্টর আবিদুজ্জামান আবিদ স্যার যুক্ত হয়েছেন। স্যার সম্পর্কে অলরেডি ডক্টর আবু তালহা স্যার পরিচয় দিয়েছেন। স্যার এমন কোনো ডিগ্রি নাই বাংলাদেশে, মোটামুটি ভাবে সম্পূর্ণ সবকিছুই কমপ্লিট করেছেন। এমবিবিএস, ডিসিএস, এফসিপিএস, এমসিপিএস, এমএসসিপি, ফেলোশিপ ট্রেন পেডিয়াট্রিক কার্ডিওলজি ইন এমআর খান শিশু হসপিটাল। আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যার স্যারের জায়গা থেকে যদি জেনারেল পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রো নিউট্রিশন, নিউরোলজি অ্যান্ড ব্লাড হেমাটোলজি নিয়ে যদি আহ, আমাদের সামনে তার মূল্যবান সময় থেকে কিছু কথা বলেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আজকের এই শুভ রাত্রে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর অনেকদিন পর বন্ধুকে দেখলাম, বন্ধু আবু তালহা আছেন, যিনি হচ্ছে আমাদের ইয়ারের সবচেয়ে পরিশ্রমী একজন ছেলে। আমরা কিন্তু ব্যাচমেট, রাজশাহী মেডিকেল কলেজে আমরা 45তম এমবিবিএস। পরবর্তীতে আমরা কিন্তু এফসিপিএস পাশ করি এবং দুজনের কেরিয়ারটাই কিন্তু একই লাইনের দিকে যাচ্ছে। যাই হোক, অনেকগুলো ইম্পর্টেন্ট কথা ডাক্তার আবু তাহলা বলছেন যে আমাদের যে আমলে যখন আমরা পাস করে বের হয়েছি 2011 সালের দিকে, তখন কিন্তু ব্রাঞ্চ কিন্তু অতটা ডেভেলপড ছিল না, শুধুমাত্র বিএসএম মধ্যে 3টা করে সিট ছিল। তো পরবর্তীতে এই ব্রাঞ্চগুলো কিন্তু এখন ডেভেলপ হচ্ছে। এখন এমন একটা সিচুয়েশন হয়ে এসে দাঁড়াচ্ছে যে কেউ যদি জেনারেল পেডিয়াট্রিক্স এ যদি এফসিপিএস কমপ্লিট করে, তাহলে দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে আপনার তার প্রমোশনের জটিলতা তৈরি হচ্ছে। প্রমোশনের জটিলতা এটা হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেট যারা আমরা আছি তাদের ক্ষেত্রেও হচ্ছে, এমনকি যারা বিসিএস এ আছে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল পেডিয়াট্রিক্স এ যদি কেউ এফসিপিএস কমপ্লিট করে, তাদের কিন্তু প্রমোশনের কিন্তু জটিলতা হচ্ছে। এজন্য কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জেনারেল প্র্যাকটিসে যদি আপনি এফসিপিএস কমপ্লিট করেন, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, যেটা আবু তালহা বললেন যে আপনি যদি কোনো বিভাগীয় শহরে থাকেন, কোনো জেলা লেভেলে থাকেন, আপনার কিন্তু পেশেন্টের কিন্তু অভাব হবে না। কিন্তু ঢাকার মধ্যে থাকলে কিন্তু আপনার কিন্তু পেশেন্টের কিন্তু ঘাটতি পড়বে, কেননা এখানে ওভার স্যাচুরেটেড জেনারেল প্র্যাকটিসে। আর জেনারেল পেডিয়াট্রিক্স কিন্তু ঢাকা শহরে যে ইনস্টিটিউট গুলো আছে, একাডেমিক ইনস্টিটিউট, যেরকম আমি একটাতে আছি ইমরান খান শিশু হসপিটাল, ঢাকা শিশু হসপিটাল, মাতুল শিশু হসপিটাল, এগুলোতে কিন্তু আপনার প্রমোশনের জটিলতা হচ্ছে। আর ঢাকার বাইরে যদি কেউ জিপি করে যদি যায়, সেক্ষেত্রে তার কিন্তু আপনার অনেক প্রাইভেট মেডিকেল কলেজ আছে, প্রায় 70-80টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেখানে কিন্তু সেখানে কিন্তু সে একটা পোস্ট কিন্তু পেয়ে যেতে পারে। জিপিতে করলে প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু সে একটা পোস্ট পাবে, অথবা কোনো একটা প্রাইভেট হসপিটালে বসতে পারবে, কোন স্পেশালিস্ট হসপিটালে বসতে পারবে, কর্পোরেট হসপিটালে বসতে পারবে, সেটা সমস্যা হবে না। এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষা যে আপনি দিচ্ছেন এফসিপিএস, সেটা আপনার জিপিতে আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তবে এমডির ক্ষেত্রে আবার যদি বলা হয় যে এমডি রেসিডেন্সির ক্ষেত্রে আবার দেখা যায় যে জিপিতে কিন্তু অনেক সিটের পরিমাণ বেশি থাকে, সেজন্য ওটা একটা ভিন্ন বিষয়, যে ওখানে কিন্তু আবার পরীক্ষাটা দেওয়া যায় যে সিট কিন্তু সংখ্যা বেশি। আর যে এফসিপিএস কিন্তু আপনার 70 পেলেই পাস, সুতরাং পাস মার্ক কিন্তু একই এক্ষেত্রে। তো জিপিতে ঢাকার ভিতরে স্কোপ কম, ঢাকার বাইরে স্কোপটা বেশি, এটাই। আর পেডিয়াট্রিক কার্ডিওলজি অলরেডি আমার সম্পর্কে বলা হয়েছে যে আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে আরেকটা এফসিপিএস করতেছি। কারণটা হচ্ছে যে একই, যে আমার প্রমোশন আটকায় আছে, এই জন্য আমি জেনারেল পেডিয়াট্রিক্সে আরেকটা পেডিয়াট্রিক কার্ডিওলজিতে কিন্তু আমি আরেকটা এফসিপিএস করতেছি। তো কার্ডিওলজিতে ডিমান্ডটা ভালো, কেননা অলরেডি বলা হয়েছে যে সাবজেক্টে ইন্টারভেনশন আছে সে সাবজেক্টের স্কোপটা ভালো। যেরকম আপনি যদি কার্ডিওলজিতে পড়েন, সেক্ষেত্রে আপনি কনফিডেন্সের সাথে একটা ইকো করতে পারবেন, আপনি ইসিজি করতে পারবেন, আপনি আপনার কিছু কার্ডিয়াক পেশেন্টের আপনি ইন্টুবেশনটা শিখতে পারবেন, আপনি টিচারদের সাথে ডিভাইস ক্লোজার অফ দা এএসডি, ভিএসডি, পিডি এগুলো করতে পারবেন। তো ইকোটা তো আপনি যে কোনো ইনস্টিটিউটেই করতে পারবেন। যে কোনো ইনস্টিটিউট বলতে আপনার অ্যাটলিস্ট ইকো মেশিন তো থাকতে হবে, ইকো মেশিন থাকতে হবে, এটা সব জায়গাতে কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানে ইকো মেশিন আছে, আপনি করতে পারবেন।
ইসিজি তো অ্যাভেলেবল। এমনকি ইকোকার্ডিওগ্রাফিটা আপনি যে প্রাইভেট যে ক্লিনিক গুলো আছে, লাইক পপুলার, ইবনে সিনা, এগুলো তো আপনি করতে পারবেন। হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাফি এটার ডিমান্ড এখনো আছে ঢাকার মধ্যে। হয়তো 5 থেকে 5 বছর পর এটা ডিমান্ড আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে, কারণ আপনারা ঢুকতেছেন। কিন্তু ঢাকার বাইরে কিন্তু এখনো কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট কিন্তু এখনো নাই। আর আপনার ইন্টারভেনশন যদি বলি, যে ইন্টারভেনশন কিন্তু করতে গেলে কিন্তু একটা টিম ওয়ার্ক, এটা কিন্তু একটা সেট আপ থাকতে হবে। ইন্টারভেনশন হয়ে থাকে, ইন্টারভেনশন বলতে আমি বোঝাচ্ছি যে এসডি ডিভাইস ক্লোজার, পিডিএ ডিভাইস ক্লোজার, ভিএজি ডিভাইস ক্লোজার অথবা কার্ডিয়াক ক্যাথ, এগুলো হচ্ছে ইন্টারভেনশন। এটা করতে গেলে কিন্তু আপনাকে স্পেশালাইজড সেন্টার থাকতে হবে, অর্থাৎ ক্যাথ ল্যাব থাকতে হবে। পেডিয়াট্রিক ইন্টারভেনশন হয় এ পর্যন্ত আমাদের দেশের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিএসএমইউ, এরপর হচ্ছে আপনার কিছু প্রাইভেট হসপিটাল, যেরকম আপনার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ল্যাবএইড, তারপরে এনএসসিবিটি, এগুলোতে কিন্তু হয় শুধুমাত্র। অর্থাৎ স্কোপ কিন্তু এখানে কিন্তু একটু কমই কিন্তু। তবে অবশ্যই যেন ওই লেভেলের সেট আপ থাকতে হবে। বাই চান্স আমি একটা এসডি ডিভাইস ক্লোজার করলাম, ডিভাইসটা ডিসলজমেন্ট হয়ে গেল, ছুটে চলে গেল, তো সেক্ষেত্রে আমার কার্ডিয়াক সাপোর্টটাও থাকতে হবে, কার্ডিয়াক সার্জারি করে সেই ডিভাইসটা বের করে ফেলতে পারবে কিনা, তার মানে ওই লেভেলের সাপোর্ট থাকতে হবে, এছাড়া কিন্তু আপনার ইন্টারভেনশন কিন্তু সম্ভব না। তো পেডিয়াট্রিক কার্ডিওলজির স্কোপ এখনো বাংলাদেশে অনেক ভালো। আপনার আপনার এফসিপিএস কোর্স ট্রেনিং কাউন্ট হয়, বিএসএমও তে কাউন্ট হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ট্রেনিং কাউন্ট হয়, এনআইসিবিডি তে ট্রেনিং কাউন্ট হয়। এই তিনটে ইনস্টিটিউট আছে যেখানে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এফসিপিএস ট্রেনিং কাউন্ট হয়। আর পেডিয়াট্রিক গ্যাস্ট্রো যদি কথা বলি, যেটা আবু তালহা বললেন যে হ্যাঁ এটা স্কোপ আছে, যেরকম এন্ডোস্কোপি করা যায়, একটা লিভার আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, একটা লিভার বায়োপসি করা যায়, তো এই স্কোপটা কিন্তু আছে। এবং পেডিয়াট্রিক গ্যাস্ট্রোর ট্রেনিংটা কাউন্ট হয়, স্পেশালি বিএসএমও তে হয়, আপনার ঢাকা শিশু হসপিটালে হয়, ডিএমসি তো হয়তো বা হয়। তো এই ডাক্তারের সংখ্যা কিন্তু এখনো কম, যারা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোতে পাস করছে ডাক্তারের সংখ্যা কিন্তু এখনো কম। কিন্তু কিন্তু রোগীও কিন্তু কম। রোগী কম বলতে এটা আমি বোঝাচ্ছি যে ডায়রিয়া রোগী, এটা তো আমিও চিকিৎসা করতে পারবো, আপনিও চিকিৎসা করতে পারবেন। একটা ভাইরাল হেপাটাইটিস, এটা আপনি আমি দুজনে চিকিৎসা করতে পারবো। কিন্তু যেটা ক্রনিক লিভার ডিজিজ, এটা কিন্তু ইনসিডেন্স কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আগে 2005 সালের পর থেকে যখন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা ইন্ট্রোডিউসড হলো, তারপর থেকে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ কিন্তু অনেক কম। এই ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট কিন্তু শুধুমাত্র বিএসএমও, ঢাকা মেডিকেল কলেজ এবং হচ্ছে আপনার ঢাকা শিশু হসপিটাল, এই কয়টা জায়গাতেই কিন্তু দেখা যায়। এর বাইরে কিন্তু ইনস্টিটিউট যেগুলো আছে, প্রাইভেট ইনস্টিটিউট, সেখানে কিন্তু আপনার রোগী কিন্তু কম। সুতরাং পেডিয়াট্রিক গ্যাস্ট্রোতে ইন্টারভেনশন করা যায়, কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট মেডিকেল কলেজে যদি ঢুকতে চান, আপনি যদি প্রাইভেট ক্যান্ডিডেট হন, কোনো প্রাইভেট মেডিকেল কলেজে চান যদি ঢুকতে চান, সাপোজ আপনি আপনি যদি যেতে চান যে একটা এনআই মেডিকেল কলেজ, তখন ওরা বলবে আমাদের তো পেডিয়াট্রিক গ্যাস্ট্রো রোগী তো খুবই কম, হাতে গোনা কয়টা রোগী থাকে, এটার জন্য তো আমাদের তো প্রয়োজন নেই ডাক্তারের। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিছুটা আছে। কিন্তু আপনি কিন্তু ইন্টারভেনশন গুলো কিন্তু আপনি প্রাইভেটলিও করতে পারবেন, এন্ডোস্কোপি, লিভার বায়োপসি, এগুলো কিন্তু সম্ভব। নিউরোলজি কিন্তু একটা খুবই একটা ডিমান্ডিং একটা সাবজেক্ট। কারণটা কি, যে 18 কোটি মানুষ, সবাই কিন্তু এই ডেভেলপমেন্টের পিরিয়ড পার হয়ে কিন্তু বড় হয়েছে। সবাই কিন্তু প্রথম 5 বছর যে আপনার ব্রেন ডেভেলপমেন্টের টাইম, এই পিরিয়ড গুলো পার হয়ে কিন্তু সবাই অ্যাডাল্ট লাইফে পৌঁছাইছে। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই আমলে মায়েরা বিজি, বাবারা বিজি, ঢাকা শহরে অটিজম কিন্তু বেড়ে গেছে, এডিএইচডি বেড়ে গেছে, এখনো গ্রামগঞ্জে কিন্তু হোম ডেলিভারি হয়, সেরেব্রাল পলসি হয়, ডেভেলপমেন্টাল ডিলে থাকে, অনেক সিনড্রোম কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার ডাউন সিনড্রোম যে একসময় হতো যে 30 বছর পার হয়ে গেলে, এখন কিন্তু আমরা 20 বছরের মাদেরও কিন্তু ডাউন সিনড্রোম পাচ্ছি। খুব বেশি ইনসিডেন্স ডাউন সিনড্রোমের। আদার সিনড্রোমও আছে যেটা এখনো আইডেন্টিফাই হয় না, ডায়াগনোসিস করতে পারে না। তো এই ডেভেলপমেন্টাল জন্য আপনার নিউরোলজি আহ যাদের কাছে পাঠাই রুগী, যেরকম নারায়ণ সাহা, নুন আপনার ফাতেমা ম্যাডাম, তারপর হচ্ছে আপনার মিজানুর রহমান স্যার,
রোগীরা কিন্তু সিরিয়ালি পায় না, আপনার ডাক্তারের সিরিয়ালি পায় না। তার মানে পেডিয়াট্রিক নিউরোলজির স্কোপ কিন্তু অনেক অনেক বেশি। এমন কোনো বাচ্চা নাই যার কিছু না কিছু ডেভেলপমেন্টাল প্রবলেম নাই। সব বাচ্চাই দেখা যাচ্ছে স্পিচ ডিলে আছে, কোনো একটা লার্নিং ডিসেবিলিটি আছে, হয়তো বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আছে, অটিজম আছে, এডিএইচডি আছে। এবং গ্রামের বাচ্চাদেরও কিন্তু যেটা বললাম যে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, স্টিকুলি অনেক কিছু থাকতে পারে, আর কিছু সিনড্রোম থাকতে পারে। সেক্ষেত্রে পেডিয়াট্রিক নিউরোলজির স্কোপ কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে। এবং এবং ইম্পর্টেন্ট একটা বিষয় যে আহ, এখানে কিন্তু ট্রেনিংটাও কিন্তু অনেক জায়গাতে কাউন্ট হয়, যেরকম ঢাকা শিশু হসপিটালে কাউন্ট হয়, নিমসে কাউন্ট হয়, বিএসএমও তে কাউন্ট হয়, ঢাকা মেডিকেল কলেজে কাউন্ট হয়। অর্থাৎ অনেকগুলো ইনস্টিটিউট আছে যেখানে আপনি পেডিয়াট্রিক নিউরোলজির ট্রেনিংটা করতে পারবেন। আর একটা বিষয় যে পেডিয়াট্রিক হেমাটোনকোলজি, এটাও একটা ভালো সাবজেক্ট। এটা কিছু সুবিধা আছে, যেরকম আপনি তো আহ, আমি যে ব্রাঞ্চ গুলো যেগুলো বললাম, পেডিয়াট্রিক কার্ডিও, গ্যাস্ট্রো, নিউরো, ওনারা যে শুধু যে নিউরোলজির যে পেশেন্ট দেখবেন তা তো না। জেনারেল পেডিয়াট্রিক্সের যে ডিজিজ গুলো আছে, যে সাপোজ ঠান্ডা কাশির চিকিৎসা, ডায়রিয়ার চিকিৎসা, এগুলো সিম্পল চিকিৎসা তো যে কেউই করবে। পেডিয়াট্রিশিয়ান যারা পেডিয়াট্রিক নিউরোলজিতে যে এফসিবিএস পাস করছে, সেও এই ডায়রিয়া চিকিৎসাও করবে, সাথে সে নিউরোলজি পেশেন্ট গুলো দেখবে। তো পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি, সে তো জেনারেল প্র্যাকটিসের ওইগুলো দেখবেই, তার সাথে হেমাটোলজিক্যাল যে কেসগুলো আছে সেই রেফার্ড পেশেন্ট গুলো সে পাবে। রেফার পেশেন্ট গুলো পেলে সে একটা ক্যান্সার কেমোথেরাপি দিতে পারবে। সে আপনার কোনো টিউমার যেগুলো থাকবে সেটা ম্যানেজমেন্ট গুলো করতে পারবে। এবং স্পেসিফিক্যালি আরো কিছু স্কোপ আছে, যেটা হচ্ছে যে আপনার ল্যাবে কিন্তু সে রিপোর্ট করতে পারবে। একটা সিবিসি রিপোর্ট করা, পিবিএফ রিপোর্ট করা, বোন ম্যারো রিপোর্ট করা, অথবা এনি হেমাটোলজিক্যাল টেস্ট লাইক আইসিটি ফর ম্যালেরিয়া, কালাজ্বর, এই টেস্ট গুলো কিন্তু সে রিপোর্ট কিন্তু সে করতে পারবে, কেননা সে মাইক্রোস্কোপে কিন্তু দেখে অভ্যস্ত, ব্লাড সেল কিন্তু সে দেখে অভ্যস্ত। তো আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কিন্তু রিসেন্টলি আসতেছে বাংলাদেশে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে হয়, অ্যাপোলো হসপিটালে হয়। তো এটা সুদূর প্রসারের পরবর্তীতে আসবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাশের হারটা কেমন। তো পাশের হার জেনারেল পেডিয়াট্রিক্সে মোটামুটি 20% পাশের হার আছে। গ্যাস্ট্রোতে পাশের হার খুবই ভালো, অ্যারাউন্ড 50% পাশের হার এফসিপিএস এ। পেডিয়াট্রিক নিউরোলজিতে পাশের হার খুবই ভালো, মোটামুটি 90% পাশের হার। যারা এফসিপিএস ফাইনাল পরীক্ষা দেয় মোটামুটি 90% পাস করে যায়। হেমাটোনকোলজিতেও পাশের হার অ্যারাউন্ড 50 to 60%। পেডিয়াট্রিক কার্ডিওলজিতে কিন্তু পাশের হারটা কিন্তু কম, এটা পাশের হার অনলি 20%। এই পাশের হার কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজিতে কিন্তু অনেক কম। সুতরাং এই সাবজেক্ট চুজের ব্যাপারে এটাও খেয়াল রাখতে হবে যে আমি ফার্স্ট ডিগ্রি হিসেবে ঢুকতেছি, আমি পাশ করতে পারবো কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন কেউ একটা, আমি পেডিয়াট্রিক্সে একটা জেনারেল পেডিয়াট্রিক্স এফসিপিএস করা অলরেডি, আমি পেডিয়াট্রিক কার্ডিওতে গেছি, রিস্ক নিয়ে গেছি যে পাশ হলে হবে, না হলে কাজ তো শিখলাম, হাতে কাজ তো শিখলাম। কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওতেও বা আপনার এটা কিন্তু পাশের হারটা কম এখানে, হ্যাঁ, কিন্তু অন্যান্য গুলোতে কিন্তু পাশের হারটা ভালো। আর ক্রিটিক্যাল কেয়ার, যেটা আবু তাল্লাহ বলছেন যে খুবই ভালো সাবজেক্ট, পাস করে বের হয়েছে এখন এই পর্যন্ত একজনও নাই পাস, এমনকি এমডিও নাই পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারে। সুতরাং আপনার আপনার পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারটা কিন্তু খুব ভালো। এমনকি পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, এটা কিন্তু পাশ করে বের হয়েছে কিন্তু একজনও নাই। রুগী কিন্তু প্রচুর। এই চিকিৎসা কিন্তু সবাই পারে না। আপনার একমাত্র হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা ছাড়া, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা ছাড়া বাকি চিকিৎসাগুলো কিন্তু জেনারেল প্র্যাকটিশিয়ানরা পারে না। একটা অ্যাডিশনাল ডিজিজ, একটা কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, এই টাইপের যে আরো অনেক যে আপনার এন্ডোক্রাইন ডিজিজ গুলো আছে, এই চিকিৎসা কিন্তু সবাই কিন্তু পায় না। সুতরাং এমন কিছু শিখতে হবে যেটা ইউনিক, যেটা আপনি পারবেন অন্যরা পারবে না, তাহলে আপনার রুগীটা বাড়বে। আর বিএসএম মধ্যে যখন প্রতিদিন আউটডোরে যখন টিচাররা বসেন পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, ওনারা কিন্তু 100-র বেশি রুগী দেখে। কারণটা কি? ডাক্তার নেই, আর কেউ ম্যানেজ করতে পারে না। এটা একটা বিষয়। তো আরেকটা যেটা বলা বলা হলো যে এই সাবজেক্টে কিন্তু পেডিয়াট্রিক্সে কিন্তু আপনার নিয়মানুবর্তিতা কিন্তু খুব বেশি, যেটা অলরেডি আবু তালহা বলছে যে সকাল 8টা, 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ডেইলি থাকতে হবে, ডেইলি। আর শুক্রবারও মাঝে মাঝে একটা করে ডিউটি পড়বে। তার মানে এখানে আপনার অন্যান্য সাবজেক্টে যেটা কিছুটা রিল্যাক্স আছে, যেরকম আমি নিজে দেখছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আপনার মাসে আপনার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেউ যদি যায় তাহলে কিন্তু হয়ে যায় সার্জারিতে। আপনার না করলেও, না গেলেও চলে, কিন্তু ফাইনালি কি হয়, সে এফসিবিএস সার্জারিতে পাশ করতে পারে না, পাশ করলেও ওটি করতে পারে না, তাহলে লাভ কি হলো? আমি ফাঁকিবাজি করে
ট্রেনিং কমপ্লিট করলাম, কিন্তু আমি তো পাসই করতে পারতেছি না, আমি তো ওটি করতে পারতেছি না, তাহলে তো লাভ নেই। কিন্তু পেডিয়াট্রিক্সে কিন্তু আপনি যেহেতু প্রতিদিন মর্নিং সেশন হবেন, যেহেতু বলা হলো যে 4 জন ডাক্তার যদি, প্রফেসর যদি মারা যায়, যদি কবরে যায়, সেক্ষেত্রেও তারা একটা ক্লিনিক্যাল মিটিং সেমিনার কিন্তু বসায় ফেলে। তার মানে পেডিয়াট্রিক্স আপনি যেখানেই ট্রেনিং করতে যান না কেন, খুব ভালো ট্রেনিং হয়, টিচাররা শেখায়, রাউন্ড হয়, ক্লিনিক্যাল মিটিং, জার্নাল ক্লাব, সেমিনার, সবকিছু হয়। তাহলে আপনার 4-5টা বছর যখন আপনি খুব ভালো মতো পড়াশোনা করবেন, পাস কিন্তু তুলনামূলক ভালোই, খারাপ না। ধরেন 20% পাশের হার তো থাকেই সবসময়, 20, কখনো 30% পাশের হার থাকে, যেটা মেডিসিনে কিন্তু আরো কম। অনলি 10%, সার্জারিতেও কম, অনলি 10%। অ্যাটলিস্ট তাদের তুলনায় তো আমাদের পাশের হার তো ডবল, তাই না? এটাই তো মেইন উদ্দেশ্য। আমার একটু কষ্ট হলো 5টা বছর, কিন্তু ট্রেনিং কিন্তু মানে পাস কিন্তু করতে হবে, তাই না? এখানে যেহেতু পড়াশোনা হয়, সুতরাং পাসটা করে। আর এফসিপিএস এর সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি 6 মাস পর পর বা 1 বছর পর পর আপনি চাইলে ডিফারেন্ট ইনস্টিটিউটে কিন্তু ট্রেনিং করতে পারবেন। যদিও এখন কিছুটা বাধ্যবাধকতা চলে আসছে বিসিবিএস থেকে, যে তাদের অনুমতি নিয়ে যেতে হবে, এটা কিছু সমস্যা আসছে। আর যেটা বলা হলো, ফ্যামিলি সাপোর্টও থাকতেই হবে, নাহলে কিন্তু ট্রেনিং কিন্তু একটু কষ্টই হয়ে যাবে। আরেকজন জিজ্ঞাসা করছে যে পেরিয়াট্রিক পালমোলজিটা কি অবস্থা। হ্যাঁ, পেরিয়াট্রিক পালমোলজি অবশ্যই ডেফিনেটলি ভালো সাবজেক্ট। পেরিয়াট্রিক পালমোলজিতে এফসিবিএস পাস করে এখন পর্যন্ত একজনও বের হয়নি, তেমন অবশ্যই এটা ডেফিনেটলি ভালো। আর এটা রোগীরও সংখ্যা প্রচুর, ঠান্ডা কাশি নাই, এমন কোনো বাচ্চাই নাই। প্রতি প্রত্যেকটা বাচ্চারই তো 1 মাস পর পর ঠান্ডা কাশি লাগে। তো পেডিয়াট্রিক পালমোলজি রোগী কিন্তু প্রচুর, এমনকি ব্রঙ্কোস্কোপি করার কিন্তু স্কোপ আছে। ব্রঙ্কোস্কোপি করতে পারবেন, আপনি লাংসে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারবেন। হ্যাঁ, এই স্কোপটা কিন্তু শিখতে পারবেন। তো পালমোলজিটা অবশ্যই ডেফিনেটলি ভালো, যেহেতু যে সাবজেক্টে ডাক্তার নাই, টিচারও চাবে সেখানে পাশ করানোর, সুতরাং পালমোলজিটা কিন্তু ভালো। আর যেটা বলা হল পেডিয়াট্রিক্স অলওয়েজ ইমার্জেন্সি, যে 3টা সাবজেক্ট ইমার্জেন্সি, একটা কার্ডিওলজি, অর্থোপেডিক্স আর পেডিয়াট্রিক্স। আর পেডিয়াট্রিক্স এর মধ্যে যদি আপনার কার্ডিওলজি হয়, ক্রিটিক্যাল কেয়ার হয়, তাহলে তো কথাই নাই। এখানে কিন্তু প্রচুর ইমার্জেন্সি থাকে। হ্যাঁ, তো আপনাদের আর নিওনেটোলজি তো অবশ্যই ডেফিনেটলি ভালো, একজন জিজ্ঞাসা করলেন নিওনেটোলজি, কারণ 18 কোটি মানুষ সবাই কিন্তু নিওনেটাল পিরিয়ড পার হয়েই কিন্তু আলটিমেটলি বড় হবে। তো নিওনেটের, যখন আপনি নিওনেটোলজিস্ট হবেন, তখন দেখা যাবে যে আপনার কিছু কিছু রোগী কিন্তু এমনিতেই আপনার নিওনেট থেকে পরবর্তীতে আপনার কাছে এমনিতেই আসবে। তো আমার এতটুকুই বলা ছিল। ডক্টর আবু তাল্লাহকে ধন্যবাদ, সে তো মোটামুটি সবকিছু বলে দিয়েছে, আমি বাকিটা বললাম। আর আপনারা যারা পেডিস আসতে চাচ্ছেন, 64 জন আছেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে যে কোনো সমস্যা হলে জেনেসিস আপনাদের সাথে সবসময় আছে। এখানে আপনার পেডিস এর পার্ট 1, পার্ট 2, মিড টার্ম, সবগুলো ব্রাঞ্চেরই কিন্তু ক্লাস নেওয়া হয়। আমি নেই ক্লাস, ডাক্তার আবু তাহলা ক্লাস নেই, এবং যারা এফসিএস পাস করে গেছে, মোটামুটি ভালো দক্ষতা আছে, টিচিং দক্ষতা, তারাই কিন্তু ক্লাস নেয় এখানে। এবং আমাদের কিন্তু এফসিপিএস পার্ট 1, মিড টার্ম, ফাইনাল পার্ট, সবগুলোতে কিন্তু পাশের হার আমাদের কিন্তু মোর দেন 90%। মানে এজ এ হোল পাশের হার 20% হলেও, যারা আমাদের কাছে পড়াশোনা করছে রেগুলার, তাদের পাশের হার কিন্তু মোর দেন 90%। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ ডক্টর এম এফ আবিদুজ্জামান স্যারকে। স্যার যদিও আজকে আমাদের দুজন গেস্ট, যেটা আমরাও নতুন ভাবে জেনেছি, স্যার নিজেরাই ফ্রেন্ড ছিলেন। পাশাপাশি বলা যায় যে দুই পোর্শনে যে আজকে সাবজেক্ট চয়েসের পোর্শনটা ভাগ করে আপনাদের কাছে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেখানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের কোশ্চিন দেখতেছি সবার কোশ্চিন প্রায় একই রকম কোশ্চিন। যে অনেকের কোশ্চিনটা থাকে অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে কোন সাবজেক্ট গুলো ভালো, অনেকের কোশ্চিন আছে যে অ্যাজ এ গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে কোনটা ভালো হবে। আহ, তবে স্যার একটা কোশ্চিন নিয়ে, একজনের কোশ্চিন ছিল যে সাবজেক্ট গুলোতে ইন্টারভেনশন আছে সেগুলোতে অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট হিসাবে শেখার জন্য স্কোপটা কেমন থাকতে পারে, এই রিলেটেড একটা কোশ্চিন করেছে। কারণ প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পেডিয়াট্রিক নিউরোলজি বলেন, পেডিয়াট্রিক কার্ডিওলজি বা গ্যাস্ট্রো, এই সাবজেক্ট গুলোতে ইন্টারভেনশনের সুযোগগুলো, এগুলো শেখার ক্ষেত্রে কতটা স্কোপ, এটা নিয়ে যদি কিছু বলতেন স্যার। সম্ভবত একজন কোশ্চিন করেছিলেন এটা। না, স্কোপ আছে। কেননা আপনি যখন ফেজ বিতে যাবেন, অর্থাৎ মিড টার্ম পাস করে যখন আপনি যাবেন, 3 বছর একটা ডিপার্টমেন্টে থাকবেন, তখন আপনার অটোমেটিক্যালি আপনার এই সুযোগটা তৈরি হয়ে যাবে। আমি যখন পেডিয়াট্রিক কার্ডিওলজিতে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে বিএসএম মতো আছি, তো আমি তো ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, আমি ইসিজি স্মার্টলি রিড করতে পারি, আমি ইন্টিউবেশন পারি। কারণ আমার নাইটের টাইমে তো আপনার রোগী তো খারাপ হবেই, আমি তো ইন্টিউবেশন করেই থাকি।
আর আপনার রোস্টার অনুসারে আপনার সবাইকেই ইকোনমি প্লেসমেন্ট দেওয়া হয়। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেই আপনার রোস্টার হিসেবে কিন্তু কাউকে ব্রঙ্কোস্কোপি দেওয়া হবে, কাউকে এন্ডোস্কোপি, কাউকে লিভার বায়োপসি, এগুলো কিন্তু থাকবে। সুতরাং প্রাইভেট ক্যান্ডিডেট হোক আর গভর্নমেন্ট ক্যান্ডিডেট হোক, আপনি যদি সাব স্পেশালিস্টে যদি যান, শেখার স্কোপ কিন্তু আছে, সমস্যা হবে না। আম, স্যার, আর একটা কমন কোশ্চেন, এটা আমি ডক্টর আবুতাল্লাহ স্যারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অনেকে আহ, বারবার কোশ্চেন করতেছেন কোন সাবজেক্টে পাস রেট কেমন হয়ে থাকে। যদিও অনেক সুন্দরভাবে পার্সেন্টেজ ওয়াইজ ডক্টর আবিদুজ্জামান আবিদ স্যার সুন্দরভাবে বলেছেন, কিন্তু এই ক্ষেত্রেও একটা সাবজেক্ট চয়েস ক্ষেত্রে তারা যে পাস রেটের কথা চিন্তা করে বা হচ্ছে সেটা নিয়ে এখন কনফিউজ, কোনটাতে যদি কম থাকে সেটাতে আমি যাব কি না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গায় যদি স্যার আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। Okay. আহ কোনো সাবজেক্টেই পাশের রেট 100% না, কোনো সাবজেক্টেই পাশের রেট 0% না। আমি খুব অপটিমিস্টিক একজন মানুষ। ওকে। আহ আপনি যদি চিন্তা করেন যে এই সাবজেক্টে পাশের রেট, ধরেন একটা সাবজেক্টে পাশের রেট 100%, এই চিন্তা করে আপনি অন্যদের মতো সিনসিয়ারলি ট্রেনিং করলেন না, গেলেন আসলেন, 10 জনের মধ্যে 9 জন পাশ করলো, ধরেন আমি সহ 10 জন গেলাম, 10 জনের মধ্যে 9 জন পাশ করলো, আমি ফেল করলাম। ডিপার্টমেন্টে পাশের হার 90%, বাট আমার ক্ষেত্রে পাশের হার 0%, আমার ফেলের হার 100%, কারণ আমি ফেল করেছি। ওকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সবাই ফেল করলো 9 জন, বাট আমি পাশ করলাম। তাহলে অন্যদের ক্ষেত্রে ডিপার্টমেন্টে পাশের হার 10%, আমার ক্ষেত্রে 100%। আমি আপনাদেরকে একটা কথা ইনশিওর করি, আবিদও জানে, আমিও জানি, আমরা নিয়মিত হসপিটালে যেতাম, নিয়মিত মর্নিং সেশনে থাকতাম, মর্নিং সেশনে প্রেজেন্ট করতাম, রাউন্ডে স্যারদের সাথে প্রেজেন্ট করতাম। আমাদের পাশ করতে 1 থেকে 2 বার লাগছে। আমরা দেখেছি যারা মর্নিং সেশনে রাউন্ড প্রেজেন্ট করতো না, যারা রাউন্ডে সবার পিছনে দাঁড়ায় থাকতো, স্যারদের কথা শুনতো না, পিছনে থাকতো, যে ফাঁকিবাজি করতো, তাদের পাশ করতে 5-6 বার লাগছে। ভাই, পেডিয়াট্রিক্স একটা ইমার্জেন্সি সাবজেক্ট, এখানে পাসটা মুখ্য বিষয় না। আমি একটা কথা বারে বারে বলি, পেডিয়াট্রিক্সে পাস is the byproduct of your sincerity and how you care your child, that means your patient, in your training period. আপনি যদি আপনার ট্রেনিং পিরিয়ডে ভালোভাবে সময় দেন, মর্নিং সেশন গুলো নিয়মিত অ্যাটেন্ড করেন, কারণ মর্নিং সেশনে স্যাররা যে আলোচনা করে তার বাইরে একটা কোশ্চেনও ফাইনাল পরীক্ষায় ধরে না। মর্নিং সেশনে যদি নিয়মিত আলোচনা শোনেন, নিয়মিত যদি আপনি কেস প্রেজেন্ট করেন, বাই প্রোডাক্ট হিসেবে আপনি এমনিতেই পাস করে যাবেন। বাট আপনি যদি এগুলো না করেন, রুমের মধ্যে 24 ঘন্টা যদি পড়েন, আপনি পাস করবেন না। সো পেডিয়াট্রিক্স এর এমন কোনো সাবজেক্ট নাই যেখানে পাশের হার 100%, এমন কোনো সাবজেক্ট নাই যেখানে পাশের হার 0%। আপনি সিনসিয়ার হলে আপনি অবশ্যই পাস করবেন, অবশ্যই পাস করবেন, কোনো সমস্যা নাই। একজন কোশ্চেন করেছেন যে এফসিপিএস পাস করার পরে উনি যদি বিদেশে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে জেনারেল এফসিপিএস টা বেশি হবে নাকি জেনারেল বাদ দিয়ে ব্রাঞ্চ ভালো হবে? ওকে, দেখেন, আপনি শুধু বাংলাদেশ না, ফার্স্ট ওয়ার্ল্ডের কয়েকটা কান্ট্রি বাদ দিয়ে যে দেশেই যে ডিগ্রিটা করেন না কেন, সেই দেশে আপনাকে এন্ট্রি করতে হলে ওই সাবজেক্টে আপনাকে কিছু বেসিক রুলস, বেসিক কিছু লাইসেন্সিং এক্সাম, তাদের কলেজের অধীনে এক্সাম দিয়ে তারপরে আপনাকে সেখানে প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে অনেকে মিসগাইড করতে পারে যে এফসিপিএস মিডল ইস্টে রিকগনাইজ না, এফসিপিএস ইউকে তে রিকগনাইজ না, এমডিএফ মিডল ইস্টে রিকগনাইজ। ভাই, টোটালি ভোগাস কথা। কেউ যদি সৌদিতে পেডিয়াট্রিক্স ট্রেনিং মানে প্র্যাকটিস করতে চায়, সাপোজ আমি আপনাকে উদাহরণ দিলাম, সে এফসিপিএস করুক আর এমডি করুক, তাকে সৌদি পেডিয়াট্রিক্স লাইসেন্সিং এক্সাম পাস করেই সৌদিতে জেনারেল পেডিয়াট্রিশিয়ান হিসেবে ট্রেনিং মানে প্র্যাকটিস করতে হবে। সো এই মিথগুলো নিজের মধ্যে থেকে বাদ দিয়ে দেন, যে এটা এখানে গ্র্যান্ট হয়, এখানে এখানে গ্র্যান্ট হয়। একমাত্র মেডিকেল সায়েন্স যেখানে আপনাকে লাইসেন্সিং এক্সাম দিয়েই আপনাকে পাস করতে হবে। ইভেন আমি যতটুকু জানি, আমার ফ্রেন্ডরা যতটুকু বলে, আই এম নট শিওর, বাট যতটুকু বলে সেটা হচ্ছে এমআরসিপি সিএইচ পাস করার পরেও কিছু ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আপনি ইউকে তে ইউরোপে প্র্যাকটিস করতে পারেন, বাট অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতে পারবেন না।
সো মেডিকেল লাইসেন্স প্রত্যেক দেশে এরকম করা, ফলে এই চিন্তা বাদ দেন এফসিপিএস এমডি। আরেকজন বলেছেন যে কেউ যদি এমডি জেনারেল পেডিয়াট্রিক্স করে ব্রাঞ্চ হয়, আসলে এটার ক্ষেত্রে একটা কথা বলি, এটা ফুল নিয়ম রয়েছে, যেটা কেউ যদি মাদার সাবজেক্টে এফসিপিএস অথবা এমডি করে, তাহলে উনি মাদার সাবজেক্ট থেকে যে কোনো ব্রাঞ্চে পরবর্তীকালে এফসিপিএস অথবা এমডি করতে পারবে ল্যাটারাল এন্ট্রি হিসেবে। অর্থাৎ জেনারেল পেডিয়াট্রিক্সে কেউ যদি এফসিপিএস অথবা এমডি পাস করে, তাহলে জেনারেল সাবজেক্টে এফসিপিএস এমডি পাস করার পরে উনি যদি আমাদের মতো চায় যে না আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হব, ইন্টেনসিভিস্ট হব, নেফ্রোলজিস্ট হব, হেমাটোলজিস্ট হব, ইজিলি উনি সেই সাবজেক্টে এমডি অথবা এফসিপিএস এ সেকেন্ড বার এনরোল করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। বাট কেউ যদি ব্রাঞ্চে এফসিপিএস করে, ধরেন কেউ যদি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এফসিপিএস কমপ্লিট করেছে, উনি এখন চিন্তা করতেছে যে আমি পেডিয়াট্রিক জেনারেল পেডিয়াট্রিক্সে সেকেন্ড এফসিপিএস করব, সেটা পারবে না। অর্থাৎ মাদার সাবজেক্ট পেডিয়াট্রিক্স থেকে এফসিপিএস এমডি কমপ্লিট করার পরে আপনি ইজিলি পরবর্তীতে ক্যারিয়ারটা আরো করতে চাইলে ইজিলি ব্রাঞ্চে সুইচ করতে পারবেন, ল্যাটারাল এন্ট্রি হিসেবে করতে পারবেন, বাট আপনার ব্রাঞ্চ থেকে মাদার সাবজেক্টে আসা যাবে না। লাস্ট আর একটা কথা বলবো, আহ, মানে আমি কিছু কোশ্চিনের আলোকে কথা বলতেছি, অন্য কোনো কথা না। অনেকেই বলতেছেন যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কেমন হবে। ডেফিনেটলি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অনেক ভালো। নিউনাটোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের মধ্যে নিউনাটোলজিকে আমি বেশি প্রিফার করব, কারণ নিউনাটোলজিটা এস্টাবলিশ সাবজেক্ট, এখানে টিচার থেকে শুরু করে সবাই এস্টাবলিশ। বাট পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার আমি বলবো অ্যাজ এ ইউর পেডিয়াট্রিশিয়ান, ইট ইজ অ্যাজ এ লাইক দ্যাট ফিটাল আর্লি ডেভেলপ, লাইক দ্যাট এমব্রায়ো পর্যায়ে আছে, ফলে এটা ডেভেলপ করতে আরো সময় লাগবে। একজন ফিমেল ক্যান্ডিডেট হিসেবে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কেমন হবে? ডেফিনেটলি ভালো হবে। পেডিয়াট্রিক্স ইমার্জেন্সি সাবজেক্ট, আপনি তো আসতেছেন ইমার্জেন্সি সাবজেক্ট, পেডিয়াট্রিক্স ইমার্জেন্সি সাবজেক্ট, সেখান থেকে আপনি আর একটু বেশি ইমার্জেন্সিতে ঢুকবেন, এটাই, আর কিছুই না। তবে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে একটু বেশি কষ্ট আছে। আহ, যেটাই হোক, আপনাকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। সো মাথা ঠান্ডা রাখতে হবে, ওকে। আর একজন বলেছেন ওভার স্যাচুরেটেড। ভাই, আহ, আমার একজন স্যার ছিলেন প্রফেসর আকরাম হোসেন, আমি রাজশাহী মেডিকেল কলেজে, উনি অ্যানাটমি টিচার। বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত আমার ক্লিনিক্যাল স্যারদেরকে যতটুকু না সম্মান করি, তার চাইতে বেশি সম্মান করি আমার অ্যানাটমির স্যারকে। ওভার স্যাচুরেট না কিছু তা না। এক্ষেত্রে আমি একটা কথা বলি, বুঝছেন, আমি যেহেতু এখন দেশের বাইরে পর্যায়ে এবার আমি ক্লাস নিতে পারি নাই, আম, সেই কথাটা হচ্ছে যে ধরেন আপনি কাউকে ভালোবাসেন, ওই ভালোবাসার জন্য আমরা দেখতাম লেডিস হোস্টেলের সামনে অনেকেই 2 ঘন্টা ধরে দাঁড়ায় থাকতো। আমরা জুনিয়ররা অথবা সিনিয়ররা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে হাজারো কথা বলতাম, বাট উনি লেডিস হোস্টেলের সামনে দাঁড়া আছে 2 থেকে 3 ঘন্টা ধরে, ওনার কোনো কথা গায়ে লাগতেছে না। সো আপনার প্যাশন, আপনি জেনারেল পেডিয়াট্রিশিয়ান হবেন, আপনার প্যাশন আপনি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হবেন, আপনি ইন্টেনসিভিস্ট হবেন। ওভার স্যাচুরেটেড না আন্ডার স্যাচুরেটেড না কি সেটা দেখার দরকার নাই, আপনার ভালোবাসা ওই সাবজেক্টে, ওই সাবজেক্টে আপনি যাবেন, না হলে আপনি আজীবন শান্তি পাবেন না। আপনার মনে হবে ওই সাবজেক্ট, আপনি লিজেন্ড হলেও মনে হবে যে ওই সাবজেক্টটা গেলেই মনে হয় আমি ভালো হতো। অর্থাৎ আপনার প্যাশন যে সাবজেক্টে, আপনার ভালোবাসার যে সাবজেক্টে, আপনি সেই সাবজেক্টে অবশ্যই যাবেন, যত কষ্টই হোক। আম, আমার মনে হয় যে আমাদের যে সমস্ত কোশ্চেনের স্যার অ্যান্সার দিয়েছেন, সবগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাদের পাওয়ার কথা, কারণ অনেকেই রিপিটেডলি জাস্ট একই একটা রকম। একটা অ্যান্সার একটু করি। জি স্যার। নিউনাটোলজিতে ইমার্জেন্সি কেমন? অনেকবার কোশ্চেনটা করেছে, ভাই নিউনাটোলজি তো ইমার্জেন্সি সাবজেক্ট। এই নিউবর্ন, আপনার কাছে যদি সেকেন্ড ডেতে একটা নিউবর্ন জ্বর নিয়ে এসেছে, আপনি 1 বছর 1.5 বছরের একটা বাচ্চা জ্বর নিয়ে এসেছে, প্যারাসিটামল দিয়ে কিন্তু বাসায় ছেড়ে দিতে পারবেন। বাট একটা নিউনেট 2 দিন বয়সে আপনার কাছে জ্বর নিয়ে এসেছে, আপনি যদি সেই বাচ্চাকে প্যারাসিটামল দিয়ে বাসায় ছেড়ে দেন, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম। আপনাকে ওই বাচ্চাকে সেপসিস এক্সক্লুড করার জন্য এনআইসিইউ তে ভর্তি করতে হবে। ফলে নিউনেট ইজ ইমার্জেন্সি সাবজেক্ট। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আমার অনেক জুনিয়র হবেন, পেডিয়াট্রিক্স ইজ ইমার্জেন্সি সাবজেক্ট। সেটা নিউনেট হোক, হেমাটোলজি হোক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন হোক, গ্যাস্ট্রো হোক, নিউরোলজি হোক, দিস ইজ এ ইমার্জেন্সি সাবজেক্ট। পেডিয়াট্রিক্স ইজ ইমার্জেন্সি সাবজেক্ট। আর এই পেডিয়াট্রিক্স ইমার্জেন্সি সাবজেক্ট এর মানে এখানে আজকে যারা 72 জন উপস্থিত আছেন তাদের ভয় পাওয়ার দরকার নাই।
এই ইমার্জেন্সি সাবজেক্ট আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, কারণ এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতি আপনি পার করেছেন, এবং আপনাকে তো 5 বছর ট্রেনিং এর মাধ্যমে এই ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য আপনাকে মোটামুটি প্রিপেয়ার করা হবে। সো ফর দ্যাট কোনো হেজিটেশন দরকার নাই, কোনো কনফিউশন থাকার দরকার নাই আমি পারবো কিনা। আপনারা সবাই পারবেন। যে মানুষ ফাইনাল এমবিবিএস পাশ করেছে তার দ্বারা বাংলাদেশের যে কোনো পরীক্ষা ইজিলি পাশ করা সম্ভব। ওকে। স্যার লাস্ট আরেকটা কোশ্চেন ছিল, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কমন ছিল, বাট একজন কোশ্চেন করেছে জেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যেগুলো ব্রাঞ্চ সাবজেক্ট গুলো থাকে সেগুলোতে আহ কতটুকু স্কোপ আছে? সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই কি আমি ডিস্ট্রিক্ট লেভেলে আবিদের অ্যাভেলেবিলিটি? আবিদের 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 একটা কথা বলি। আমার ফ্রেন্ড, বাংলাদেশে এখন পর্যন্ত ভালো, আমি বলবো যে আবিদ তো আপনাদেরকে পেডিয়াট্রিক কার্ডিওলজি সম্পর্কে অনেক স্বপ্ন দেখাইছে। এত স্বপ্নতেও যাওয়ার দরকার নাই, যা শুধুমাত্র পেডিয়াট্রিক কার্ডিওলজির একটা সিম্পল বিষয় ইকোকার্ডিওগ্রাফি। বাংলাদেশে ম্যাক্সিমাম বড় বড় শহরে, নট অনলি মফস্বল শহরে, ম্যাক্সিমাম বড় বড় শহরে ভালো পেডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফার নাই। সো আপনি যদি কার্ডিওলজিতে পড়ে ভালো ইকোকার্ডিওগ্রাফিতে দক্ষতা অর্জন করেন, আপনাকে বসে থাকতে হবে না। যে কোনো ইন্টারভেনশন পেরিফেরিতে সুযোগ ভালো আছে, স্পেশালি বিভাগীয় শহরগুলোতে সুযোগ ভালো আছে, এবং বড় বড় শহরগুলোতে ভালো আছে। যেমন ধরেন কুমিল্লাতে এখনো বিভাগ হয় নাই, বাট কুমিল্লা বড় শহর, সেখানে কিন্তু স্কোপ ভালো আছে। সো বিভাগীয় শহর এবং বড় বড় শহরগুলোতে ভালো আছে। আর আপনি এখনকার কথা চিন্তা কেন করতেছেন? আপনাকে চিন্তা করতে হবে আজ থেকে 5 বছর পরে। আজ থেকে 5 বছর পরে কুমিল্লা শহর তো চিটং এর কাছাকাছি পৌঁছে যাবে। আজ থেকে 5 বছর পরে আমার বাসা বগুড়া, বগুড়া শহর তো আরো অনেক উন্নতি হবে। তো ফলে আপনাকে ভিশনটা রাখতে হবে আজ থেকে 5 বছর পরে আপনার ওই জেলার অবস্থাটা কি হবে। সেক্ষেত্রে অবশ্যই ব্রাঞ্চ করেও আপনি বাংলাদেশের বিভাগীয় শহর এবং বড় বড় শহরগুলোতে অনেক ভালো করতে পারবেন। আমি একটু বেশি আশাবাদী মানুষ ভাই, এই কারণে আপনাদেরকে বেশি আশার কথা বললাম। ওকে। আহ, ধন্যবাদ স্যার। স্যার আজকে আমাদের এই প্রোগ্রামে অনেকের মোটামুটি অ্যান্সার, তাদের কোশ্চেনের যে অ্যান্সার গুলো তারা পেয়ে গেছেন। একজন শুধু বারবার একই রকমই কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ব্রাঞ্চে এফসিপিএস করে, যদি সেম ব্রাঞ্চে যদি আবার রেসিডেন্সি দিতে চায় সেক্ষেত্রে কি পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। পারবে। এফসিপিএস করার পরে সেম ব্রাঞ্চেই আপনি এমডিতে ঢুকতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে 3 বছর গ্যাপ নিতে হবে। এটা নিয়ম, বিএসএমএম এর নিয়ম। ইভেন দ্যাট আপনি জেনারেল পেডিয়াট্রিক্স করার পরেও যদি আপনি কোনো ব্রাঞ্চে ঢুকতে চান, তাহলে আপনাকে 3 বছর গ্যাপ দিতে হবে, তারপরে আপনি ব্রাঞ্চে অথবা ওই সাবজেক্টে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আহ, স্যার ফাইনাল একজন বাহিরের দেশের জন্য একটা কোশ্চেন করেছেন যে আসসালামু আলাইকুম স্যার, এমআরসিবি যদি ফিউচারে দিতে চাই সাব স্পেশালিটি ট্রেনিং কি কাউন্ট হবে? এটা সম্পর্কে যদি বলতেন। বাংলাদেশের কোনো ট্রেনিংই কোনো জায়গাতেই কাউন্ট হবে না। আপনি যদি এমআরসিপি দিতে চান, আপনি এমআরসিপি বাংলাদেশের ট্রেনিং দিয়ে আপনি এমআরসিপি সিএইচ দিতে পারবেন। আফটার দ্যাট এমআরসিপি সিরিজ দেওয়ার পরে আপনাকে ইউকেতে যেতে হবে। ইউকেতে যে আমার দুই একজন ফ্রেন্ড আছে, দুই একজন জুনিয়র আছে, ওদের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লেভেল ট্রেনিং হয়। সেই ট্রেনিং গুলো কমপ্লিট করার পরে আপনি একজন কনসালটেন্ট হিসেবে সেই ব্রাঞ্চের আপনি হবেন। আর আপনার এমআরসিপির জন্য অনেস্টলি বলি যে আপনি যদি ট্রেনিং না করেন তাহলেও কোনো সমস্যা নাই, বাট আপনি ট্রেনিং না করলে এমআরসিপি সিরিজ পাস করতে পারবেন না। সো আপনি বাংলাদেশের ট্রেনিং দিয়ে বাংলাদেশ থেকে যতটুকু পরীক্ষা দেওয়া যায় এমআরসিপি সিএইচ ক্লিনিক্যাল পর্যন্ত, বাংলাদেশের সেন্টার নাই, বাট এই ট্রেনিং দিয়ে আপনি এমআরসিপি সিএইচ ক্লিনিক্যাল পাস পর্যন্ত করে যেতে পারবেন। দেন এমআরসিপি সিএইচ ক্লিনিক্যাল পাস করার পরে আপনি ইউকেতে যাবেন। দেন দেয়ার রেগুলেশন অনুযায়ী আপনাকে ট্রেনিং এ এসটি ডিফারেন্ট লেভেল, সেই লেভেলগুলোতে আপনাকে ট্রেনিং করতে হবে। আম, ধন্যবাদ সবাইকে। আজকে দুজন গেস্ট, সম্মানিত স্যার, দুজনেই অনেক সময় নিয়ে আজকে আপনাদের এই যে প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনাদেরকে সময় দিয়েছেন। দিন শেষে আপনি একজন দক্ষ শিশু বিশেষজ্ঞ হবার লক্ষ্যে যে স্বপ্ন দেখেছেন, যেটা নিয়ে আপনাদের সামনে চিন্তা থাকা উচিত, পরীক্ষাও খুব কাছাকাছি চলে আসছে। আশা করি আজকের এই পরামর্শ, দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, এটা আপনার ক্যারিয়ার।
আশা করি আজকে আমাদের স্যারদের মূল্যবান বক্তব্য প্লাস মূল্যবান যে অ্যাডভাইস গুলো আছে যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা খুব দ্রুত সময়ের মাঝে এই ফর্ম ফিল আপের কাজটা শেষ করে পরবর্তী সময়টুকু কাজে লাগাবেন এবং ইনশাআল্লাহ আপনারা সামনে এজ এ দক্ষ ফিজিশিয়ান হিসাবে পেডিয়াট্রিশিয়ান হিসাবে যোগদান করবেন বিভিন্ন ক্ষেত্রে। তো কারো যদি কোনো কোয়ারি থাকে এই মুহূর্তে তাহলে আমরা আর কিছু সময় নিব, আদারওয়াইজ আমরা আহ, আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কারো কোনো যদি কোয়ারি থাকে। ফিউচার এমআরসিপি এর জন্য আপনার যে কোনো ব্রাঞ্চ, আপনি জেনারেল পেডিয়াট্রিক্স অথবা যে কোনো ব্রাঞ্চ যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো ব্রাঞ্চে যেই এমআরসিপি সিএস দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঢাকার বাইরে তো পেডিয়াট্রিক্স এর প্রচুর সুযোগ আছে। জেনারেল পেডিয়াট্রিক্স এ ঢাকার বাইরে প্রচুর ট্রেনিং এর সুযোগ আছে। অনেক গভর্নমেন্ট হসপিটাল, মেডিকেল কলেজগুলোতে তো হয়। ইভেন 250 বেডের যে হসপিটালগুলো আছে সেগুলোতেও ট্রেনিং কাউন্ট হয়। নো প্রবলেম। নিউরোলজিতে এফসিপিএস দিয়ে পাশ করার পরে আপনি জেনারেল পেডিয়াট্রিক্সে যেতে পারবেন না, বাট জেনারেল পেডিয়াট্রিক্সে পাশ করার পরে আপনি নিউরোলজিতে যেতে পারবেন। নিউরোলজিতে এফসিপিএস পাশ করার পরে আপনি শুধুমাত্র নিউরোলজিতে এমডিতে যেতে পারবেন, বাট জেনারেল পেডিয়াট্রিক্সে যেতে পারবেন না। পালমোলজি খুবই ভালো সাবজেক্ট। পালমোলজির সুযোগটা আছে, স্পেশালি বিএসএমও তে পালমোলজি ট্রেনিং কাউন্ট হয়, প্লাস শিশু হাসপাতালে ট্রেনিং কাউন্ট হয়। পালমোলজিতে যেতে পারেন, সমস্যা নাই। বিশেষ ইয়া, এএফএমআই, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যে ডিসিএস, গুড। তাদের ট্রেনিং প্যাটার্ন ভালো, সবকিছুই ভালো, কোনো সমস্যা নেই। পসিবলি বিএমডিসি এখনো রিকগনাইজ করে নাই, তবে অদূর ভবিষ্যতে করে ফেলবে। স্যার, মোটামুটি আমরা আজকে কোশ্চেন নিয়েছি। যদি স্যার আপনাদের পক্ষ থেকে এই আপকামিং জুলাই 25কে টার্গেট করে যে সমস্ত স্টুডেন্ট মানে যে সমস্ত ডাক্তার আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে যদি সামনে পরীক্ষা উপলক্ষে যদি কিছু বলতেন স্যার এই মুহূর্তে এই ফর্ম ফিল আপের ওকে, পাশাপাশি। আমি আমি বলে আমি বলে আমার ফ্রেন্ড বলবে, কোনো সমস্যা নাই। আহ ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় ব্রাঞ্চের ট্রেনিং এর সুযোগ আছে, স্পেশালি চিটাগং, সিলেট। অন্য জায়গাগুলোতে আছে কিনা সেটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। চিটাগং এ নিউনাটোলজি হয়, ময়মনসিংহে নিউনাটোলজি ট্রেনিং কাউন্ট হয়। ময়মনসিংহ নিউনাটোলজি ট্রেনিং কাউন্ট হয়, চিটাগং মেডিকেল কলেজে নিউনাটোলজি ট্রেনিং কাউন্ট হয়। লাস্ট অবস্থা হচ্ছে, একজন মনে হয় কোশ্চেন করেছিলেন যে এফসিপিএস এর সিলেবাস। এফসিপিএস এর সিলেবাস যদি আপনি ভালোভাবে সলভ করেন, এমআরসিপি সিএইচ এর 50% কাভার হবে। কারণ এমআরসিপি সিএইচ এর ক্ষেত্রে বেসিক যেটা সেটা আপনি হয়তো কভার করতে পারবেন, বাট এমআরসিপি সিএইচ এর পার্ট 1 এর জন্য ওদের গাইডলাইন পড়তে হয়। সেই গাইডলাইনটা আপনাকে আলাদা করে পড়তে হবে, যেটাকে আপনাকে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস বলে, সেটা পরীক্ষার জন্য। লাস্ট অফ অল আমি যেটা বলবো যে আহ, এখন ফার্স্ট কথা হচ্ছে, আপনারা যে সাবজেক্টে পরীক্ষা দেন, পরীক্ষা কোশ্চেন একই হবে। সেই জন্য এখন একটাই কাজ, পড়া পড়া, 2 মাস সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করা, ইনশাল্লাহ পাশ করে যাবেন। এই জন্য এখন মনের মধ্যে যাবতীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে 2-1 দিনের মধ্যে ডিসিশন নেন। আর আপনি ডিসিশন যেটাই নেন, পেডিয়াট্রিক্স এর সিলেবাসের বাইরে আপনার কোশ্চেন আসবে না। আপনি যদি নিউরোলজি, নেফ্রোলজি যে সাবজেক্টে পরীক্ষা দেন, আপনার সিলেবাসের পেডিয়াট্রিক্স সিলেবাস থেকে পরীক্ষা হবে। ফর দ্যাট বেশি বেশি করে আপনাকে পার্ট 1 এর জন্য পড়ালেখা করতে হবে ভাই। যত তাড়াতাড়ি আপনি পার্ট 1 পাস করবেন, তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। সবার শুভকামনা জানিয়ে সামনের পরীক্ষার জন্য যাতে ভালো করতে পারেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া চাচ্ছি। সবাই ভালোভাবে পরীক্ষা দেন, ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর আবু তালহা স্যারকে। শেষ মুহূর্তে আমরা ডক্টর আবিদুজ্জামান আবিদ স্যারের কাছে ফাইনালি আমাদের সামনে যারা পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। ধন্যবাদ। তো আহ, সামনে যে পরীক্ষাটা আছে সেখানে পরীক্ষা মানে কিন্তু টেকনিক, একটা কিন্তু টেকনিক খাটাতে হয়।
যে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষা আসার মতো সেটা কিন্তু বুঝতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু পাসটা তাড়াতাড়ি হবে। বইয়ের A to Z পড়ে কিন্তু পাস হয় না, বইয়ের A to Z পড়ে কিন্তু পাস হয় না। আমি যখন 2000 আহ 2015 সালের দিকে যখন আমি জেনেসিসে যখন পার্ট ওয়ানের জন্য যখন কোচিং করলাম, তখন কিন্তু আহ যে সাবজেক্ট গুলো, যে টপিকস গুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, যে টপিকস থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, সেই টপিকসটা ইম্পর্টেন্ট, হুবহু সেই কোশ্চেনটা আসবে না, বাট টপিকসটা ইম্পর্টেন্ট, ওই টপিক সম্পর্কে আপনাকে সবকিছু ভালো মতো পড়তে হবে এবং পেডিয়াট্রিক্স রিলেটেড পড়াগুলো পড়তে হবে। পেডিয়াট্রিক্স এর সাথে রিলেটেড যেগুলো, সেগুলো আপনাকে কিন্তু পড়তে হবে। এবং আবিদ স্যারের যে বইটা আছে A to Z পড়তে হবে, কেননা পেডিয়াট্রিক্স এর কোশ্চেন গুলো করে কিন্তু পেডিয়াট্রিশিয়ানরাই করে। আমিও করি, আমিও পার্ট ওয়ানের কোশ্চেন করে, তাতে আবু তালহাও কিন্তু পার্ট ওয়ানের কোশ্চেন করে। আমি নিজেও কিন্তু এবার এফসিপিএস পার্ট ওয়ানের কোশ্চেন কিন্তু জমা দিয়েছি। তো মানে অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান আমি কি পড়ি, কি জানি, আমি কিন্তু আবিদ স্যারের বইটা পড়ি। তো আবিদ স্যারের বইটা আপনারাও পড়বেন, রেঞ্জের মাইক্রোবায়োলজিটা পড়বেন, এছাড়া প্যাথোলজি যে কমন যে বইগুলো সেগুলো আপনারা পড়বেন, অ্যানাটমি পড়বেন। অর্থাৎ টপিকসটা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে যে টপিকস গুলো আসছে, জেনেসিসে আপনারা যারা ক্লাস করছেন, শিটে দেখবেন যে পাশে কিন্তু লেখা থাকে যে এটা অমুক সালে আসছে। টপিকসটা ভালো মতো পড়েন, হুবহু কোশ্চেন কিন্তু রিপিট হবে না, কেননা প্রতি বছরই কিন্তু প্রতি 6 মাস পর পর কিন্তু আমরা কোশ্চেন জমা দিই। তো পড়ার কোনো বিকল্প নাই, ডেইলি অ্যাটলিস্ট 10 ঘন্টা পড়তে হবে। তো আর মাত্র 2 ঘন্টা, 2 মাস মতো টাইম আছে, পড়াশোনা করেন, ইনশাল্লাহ। মনে জোর রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। যারা অন্য মানে ধর্মাবলম্বী, তাদের সবার ভগবানের কাছে দোয়া করেন, সেই হিসাবে আপনারা চেষ্টা চালায় যান। এটা পাস হবেই। এটা সময়ের, শুধুমাত্র সময় একটু কম বেশি লাগতে পারে, বাট আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার পাস, পার্ট ওয়ানও হবে, মিড টার্মও হবে, এফসিপিএস হবে, সবকিছুই হয়ে যাবে। কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। আপনার অহেতুক সময়গুলো থেকে বেঁচে পড়াশোনাটা করতে হবে, আপনাকে টাইম গুলো বাঁচাতে হবে। আমরা যেরকম উদাহরণ দিই, আমরা কিন্তু মোবাইলে কিন্তু প্রচুর টাইম ইউজ করি। আপনি স্ক্রিন টাইম দেখেন মোবাইলে, প্রতিদিন 4 ঘন্টা, আমারই দেখা যায় যে প্রতিদিন 4 ঘন্টা চলে আসতেছে। তো আমরা যদি আমাদের মোবাইল স্ক্রিন টাইম কমা নিতে পারি, আমরা যদি বাসে কোথাও জার্নি করতেছি, ট্রেনিং এ যাচ্ছি, সেই টাইমটা যদি পড়তে পারি, ইউটিলাইজ করতে পারি, ওয়ার্ডে যদি আমি রোগীগুলো ঠিক মতো দেখতে পারি, তাহলে সেগুলো মনে থাকবে। তো ফাইনালি আপনার জন্য শুভকামনা থাকলো, আপনারা পড়াশোনা করেন। তো আশা করি আপনারা একটা ভালো ফল পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আম, ধন্যবাদ ডক্টর আবিদুজ্জামান স্যারকে। আমি প্রথমেই হচ্ছে আজকের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে কারণ আমাদের দুজন গেস্ট, সম্মানিত স্যার, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আর আপনাদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে, আশা করি আপনাদের সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। কিন্তু দিন শেষে আপনি যে সাবজেক্টটি, যে ব্রাঞ্চই চয়েস করেন না কেন, দিন শেষে আপনাকে কিন্তু এখন শেষ মুহূর্তে যে 2 মাস সময়টা আছে, এই সময়টাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আহ, সেটা কিন্তু আমাদের জেনারেল পেডিয়াট্রিক্স বলেন, নিউরো বলেন, নেফ্রো বলেন, সব সাবজেক্ট গুলোর প্রস্তুতির জন্য আপনি জাস্ট একটা ফর্ম ফিল আপ করতেছেন, একটা চয়েস করে ফর্ম ফিল আপ করতেছেন, যেটার জন্য আজকে আপনাদের একটা অনেক কিছুই আছে যেগুলো হয়তো বা কনফিউশন কাটিয়ে যাবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এর বাইরে একটা জিনিস কি, পরীক্ষায় পাস মার্ক কিন্তু সবার জন্য এক, সবার প্রস্তুতি এক, সবার কোশ্চেন এক। সো এটা নিয়ে বেশি মানে সময় লেট করে, আলাদাভাবে সময় ক্ষেপণ না করে, আপনাদের সামনের দিকে যে সময়টুকু আছে এটাকে যথার্থভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে, বারবার স্যার যেটা বললেন, আমি যদি ইজি ওয়েতে বলি যে আপনি শেষ মুহূর্তে টেকনিক্যালি স্মার্ট ওয়েতে যে সমস্ত পড়াগুলো আপনি এতদিন সামারি করে নিয়ে আসছেন, এতদিন জেনেসিসের সাথে ছিলেন, জেনেসিসে ক্লাস করেছেন, ক্লাসের পড়াগুলো গুছিয়ে নিয়েছেন, ওই পড়াগুলোকে একটু হ্যামার করেন। পাশাপাশি আমাদের সামনে যে সমস্ত আয়োজনগুলো রয়েছে, বিশেষ করে প্রি মক, মক টেস্ট, ফাইনাল মক টেস্ট, এই এক্সাম গুলোতে, যেহেতু আপনি বিসিপিএস এ যাওয়ার আগে যদি এই এক্সাম গুলো নিয়ে এই এক্সাম গুলোতে যদি ফেস করতে পারেন, তাহলে আপনার বিসিপিএস এর পরীক্ষাগুলো ক্ষেত্রে আলাদা একটা কনফিডেন্স দিবে। দিন শেষে আপনার চেষ্টার বাইরেও অবশ্যই যে যার ধর্ম অবলম্বনই থাকুক না কেন, তার জায়গা থেকে দোয়া বেশি বেশি করে করবেন। পাশাপাশি আপনার যতটুকু চেষ্টা আছে, কিন্তু দিন শেষে যেন এটা মনে হয় আপনার যে আমি আমার জায়গা থেকে আমার বেস্ট এফোর্ট দিয়েছি, আমি আমার জায়গা থেকে
শুধু বেস্ট ইফোর্ট না, একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করেছি। বাকিটুকু পর আল্লাহর ইচ্ছা। রিজিক যদি আপনার কাছে এই সেশনেই থাকে, ইনশাল্লাহ সেটা আহ ভালোভাবে সফল হবে, এবং সেটার জন্য আমরা আহ আশায় আছি। ইনশাল্লাহ সামনে সেটা আমরা ভালো কিছুর অপেক্ষায় থাকবো। তো আমি আর আজকে বেশি সময় নিব না, কারণ এই সময়গুলো, এই মুহূর্তগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আহ আপনাদের পড়ার লেখাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য করে। সো আপনাদের সামনে সামনে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমি এই বলে আমাদের আজকের এই প্রোগ্রামটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আপনারাও এতক্ষণ পর্যন্ত আপনাদের জায়গা থেকে সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।